ওখানে আমার জুতাগুলো রাখা আছে, গিয়ে নিয়ে আসো আর ভালো করে মুছে আনবে। হ্যালো মিস্টার, সমস্যা কি? আমি কি বলেছি শুনতে পাওনি? আমার জুতোগুলো নিয়ে গিয়ে ভালো করে মুছে নিয়ে আসো। হৃদি মনে মনে বলল, শুরুটা তো হলো মিস্টার আদ্রিয়ান, এটা তো কেবল শুরু। জুতাগুলো ভালো করে মুছে আমি ধীরে ধীরে সেগুলো হৃদির পায়ের কাছে এনে রাখলাম। তারপর একবারও হৃদির চোখের দিকে তাকালাম না। হৃদি নিচের দিকে তাকিয়ে নিজের জুতাগুলোর দিকে একবার চোখ বলিয়ে নিল। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক প্রশান্তির হাসি, যেন বহুদিন ধরে বুকের ভেতর জমে থাকা কোনো অদৃশ্য ভার আজ একটু হালকা হয়েছে। কিছুক্ষণ পর হৃদি গাড়িতে উঠে বসলো। আমি নীরবে গাড়ির স্টিয়ারিংয়ে গিয়ে বসলাম আর ইঞ্জিন চালু করলাম। গাড়ি ধীরে ধীরে মির্জাবাড়ির সীমানা ছেড়ে রাস্তায় বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর হৃদি হঠাৎ নীরবতা ভেঙে বলল, তো তোমার আর মেঘের সংসার কেমন চলছে? কথাটা শুনেই আমার হাত স্টিয়ারিংয়ের উপরে শক্ত হয়ে গেল। আমার চোখ বড় বড় হয়ে উঠল, নিঃশ্বাস যেন ভারী হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে অতীতের অসংখ্য দৃশ্য আমার মনের ভিতরে ঝড়ের মতো ফিরে এলো। মেঘের সঙ্গে আমার ভালোবাসা, মেঘের জন্য বাবা মাকে ছেড়ে চলে আসা, মেঘের বাড়িতে ঘর জামাই হয়ে থাকা, অপমান, অবহেলা, চুরি করার মিথ্যা অপবাদ, আর সেই জন্মদিনের রাত, যে রাতে আমার আত্মসম্মানকে সবার সামনে মাটির নিচে মিশে দেওয়া হয়েছিল। আমি বুঝতে পারলাম হৃদি আমার আর মেঘের বিচ্ছেদের কিছুই জানে না। তাই আমি নিজের বুকের ভেতরে সমস্ত ঝড় লুকিয়ে বললাম, হ্যাঁ, ভালোই চলছে। হৃদি ভুরু কুঁচকে আমার দিকে তাকালো, তারপর ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, সত্যি? আমি কিছু বললাম না। হৃদি জানালার বাইরে তাকিয়ে আবার বলল, বিশ্বাসই হচ্ছে না মেঘের মতো একটা প্লে গার্ল এখনো তোমার সঙ্গে আছে। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ কেউ নখ দিয়ে আছড়ে ছিঁড়ে ফেললো। কথাগুলো আমার কানে ঢুকে সরাসরি কলিজায় গিয়ে আঘাত করলো। মনে হলো কেউ যেন আমার গলার ভিতর জ্বলন্ত অ্যাসিড ঢেলে দিয়েছে। আমি চাইলে কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সত্যিটা বলতে পারলাম না, আর মিথ্যেটা বলার শক্তি যেন আমার মধ্যে অবশিষ্ট ছিল না। গাড়ির ভিতর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর গাড়িটা একটা পার্কের সামনে এসে থামলো। হৃদি গাড়ি থেকে নামলো। আবহাওয়া প্রচণ্ড গরম, সূর্যের তাপে যেন রাস্তা উত্তপ্ত হয়ে উঠেছে। আমিও গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম, ঠিক তখনই হৃদি হঠাৎ আমার দিকে ফিরে বলল, এই মিস্টার আদ্রিয়ান। আমি থেমে গেলাম। হৃদি ঠান্ডা গলায় বলল, এখন থেকে তুই আমার সঙ্গে বাইরে বের হলে জুতা পরে বের হবি না। আমি অবক্ষে তার দিকে তাকালাম। হৃদি নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, তুই জুতা পরে আমার পাশে হাঁটবি, এটা আমার সম্মানে লাগে। কথাটা যেন সরাসরি আমার মুখে এসে পড়া একটা চরের মতো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এবার আমি বুঝতে পারলাম হৃদি আমাকে শুধু চাকরি দেয়নি, তার পুরনো অপমানের হিসাব ধীরে ধীরে ফিরিয়ে দিতে শুরু করেছে। আমি কোনো কথা বললাম না, নীরবে গাড়ির কাছে ফিরে গেলাম। নিজের জুতোগুলো খুলে গাড়ির ভেতর রেখে দিলাম। তারপর খালি পায়ে রাস্তায় পা রাখলাম। গরম পিচের রাস্তা যেন মুহূর্তের মধ্যে আমার পায়ের তলায় আগুন জ্বালিয়ে দিল। মনে হলো আমি যেন জ্বলন্ত কয়লার উপর পা রেখেছি। আমার চোখ লাল হয়ে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এই চাকরিটা আমার খুবই দরকার, আমার মা বাবার জন্য। তাই নিজের আত্মসম্মানকে প্রতিদিন একটু একটু করে হত্যা করলেও আমার বেঁচে থাকতেই হবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা গাড়ি দ্রুত গতিতে রীতির দিকে ছুটে আসতে দেখা গেল। হৃদি কিছু বুঝে ওঠার আগে আমি ছুটে গেলাম। এক ঝটকা হৃদিকে জড়িয়ে ধরে রাস্তার একপাশে সরিয়ে দিলাম। গাড়িটা আমাদের পাশ ঘেঁষে দ্রুত চলে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমার বুক ওঠানামা করছিল। আমি তখনও হৃদিকে ধরে রেখেছিলাম। পরক্ষণেই হৃদি তার হাত ছাড়িয়ে নিল। তার চোখে রাগে লাল হয়ে উঠল। ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ল আমার গালে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর আরেকটা থাপ্পড়। তারপর হৃদি রাগে কাঁপতে কাঁপতে বলল, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস? আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশে মানুষরা আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ কৌতূহল চোখে দেখছে, কেউ ফিসফিস করছে, আর আমি মাথা নিচে করে দাঁড়িয়ে আছি। আমার শরীর কাঁপছে, লজ্জায়, অপমান, অসহায়তায়। সেদিন আমি বুঝতে পারলাম এই চাকরি করতে হলে আমাকে শুধু গাড়ি চালাতে হবে না, আমাকে প্রতিদিন নিজের আত্মসম্মানের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধীরে ধীরে বললাম, আমি তো আপনাকে বাঁচানোর জন্যই ধরেছিলাম, কিন্তু এই জন্য পাবলিক প্লেসে এভাবে আমাকে অপমান না করলেও পারতেন। হৃদি আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, একদিন আমিও তোমাকে বাঁচানোর জন্য মেঘের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। হৃদির চোখে তখন বহুদিন আগের সে অপমানের ছায়া ফিরে এসেছে। কিন্তু তুমি তার প্রতিদানে কি করেছিলে মনে আছে? আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। হৃদি বলল, সবার সামনে আমাকে অপমান করেছিলে। আমার চোখের সামনে আবারও সেই পুরনো দৃশ্য ভেসে উঠল। হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা হৃদি, তার কাঁপা কণ্ঠে ভালোবাসার কথা, আর আমার নিজের হাতের সেই থাপ্পড়। আমি ধীরে ধীরে মাথা নিচু করে ফেললাম। আমার ভেতরটা যেন
অপরাধ বোধে ভারী হয়ে উঠল। হৃদি আবার বলল, দেখবে আরিয়ান, আজ না হয় কাল মেঘ তোমাকে ছুঁড়ে ফেলে চলে যাবে, অন্য কারো হাত ধরে চলে যাবে। সেদিন আফসোস করবে আমার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক গভীর বেদনা। মনে মনে বললাম, হৃদি, মেঘ আমাকে অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আমার ভালোবাসার অস্তিত্ব পর্যন্ত মুছে দিয়েছে। কিন্তু তুমি এসব কিছুই জানো না, আর কোনোদিন হয়তো জানবেও না। অন্যদিকে শিকদার বাড়িতে তখন সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ। সেখানে যেন আনন্দের শেষ নেই। মেঘের জীবন থেকে আমাকে অপমান লাঞ্ছনা করে তুচ্ছ তাচ্ছিলের মাধ্যমে বের করে তার পরিকল্পনা সফল হয়েছে। মিনি বেগম আনন্দিত কণ্ঠে বলল, মেঘের বাবা, এখন যে করেই হোক আহম্মদ শাহজাদের বিয়ে দিতে হবে। আমজাদ শিকদার মাথা নেড়েই বলল, হ্যাঁ মিনি, শুনেছি ছেলেটার বেতনও নাকি 5 লক্ষ টাকা। মিনি বেগমের চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। আমজাদ শিকদার আবার বলল, মেঘের সঙ্গে তার বিয়ে দিতে পারলে আর তাকে যদি এই বাড়ির ঘর জামাই করে রাখা যায়, তাহলে আমাদের মেয়ের জীবনও নিরাপদ থাকবে, আর আমাদের ভবিষ্যতও। শিকদার বাড়ির মানুষগুলো তখন নিজেদের সাফল্য নিয়ে আনন্দ করছিল, কিন্তু কেউ জানতো না যে মানুষটাকে তার অপমান করে জীবন থেকে মুছে ফেলবে বলে মনে করেছে, সেই মানুষটি জীবনের নতুন অধ্যায় ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আর সেই অধ্যায়ের প্রথম পাতায় লেখা আছে অপমান, কিন্তু শেষ পাতায় কী লেখা থাকবে তার সময়ই বলে দেবে। অন্যদিকে দিন যত গড়িয়ে যাচ্ছিল, হৃদির অত্যাচারের মাত্রা যেন ধীরে ধীরে বেড়েই চলছিল। কখনো খালি পায়ে প্রখর রোদের মধ্যে আমাকে দিয়ে হাঁটানো, কখনো অকারণে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখা, কখনো বাড়ির মালিক কিংবা চাকরের কাজ করানো, আর অপমানের সঙ্গে থাপ্পড়, সেটা যেন আমার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। এভাবেই কেটে গেল 25টি দিন। আর মাত্র 5 দিন পর হৃদি তার বাবার অফিসে যোগ দেবে। সেদিন গাড়িতে বসে হঠাৎ হৃদি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, তুই তো পুরো ভার্সিটির টপ স্টুডেন্ট ছিলি, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিস, রেজাল্টও এত ভালো, তাহলে এই ড্রাইভারের চাকরি কেন করছিস? আমি কিছুক্ষণ নীরব রইলাম। তারপর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বললাম, পরিস্থিতি মানুষকে অনেক কিছু বাধ্য করে হৃদি। মানুষ যখন নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে না, তখন বেঁচে থাকার জন্যও বিষও হজম করতে হয়। সেখানে এটা তো একটা সামান্য ড্রাইভারের চাকরি, আর এই দেশে মামা খালু ছাড়া চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো। আমার কথাগুলো হৃদির বুকের ভেতরে কোথাও কি যেন আঘাত করলো। সে জানতো আমি মিথ্যা বলছি না। আমি ছিলাম মেধাবী, শিক্ষিত, পুরো বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ছাত্র। অথচ আজ পরিস্থিতির চাপে আমি একজন ড্রাইভার হয়ে দাঁড়িয়ে আছি। তবুও হৃদির বুকের ভিতরে বহুদিনে জমে থাকা সেই ক্ষত এখনও শুকায়নি। যে অপমান সে পেয়েছিল, যে থাপ্পড় সে খেয়েছিল, তাও আবার মেঘের জন্য, সেই কষ্ট সে বলতে পারেনি। হৃদয় আবারও ধীরে ধীরে বলল, আমি তোকে এত অপমান করি, এত কিছু বলি, তোর রাগ হয় না? কখনো কি মনে হয় না এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাবি? আমি হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়লাম। আমার সে হাসির মধ্যে আনন্দ ছিল না, ছিল দীর্ঘদিনে জমে থাকা যন্ত্রণা। আর বললাম, যে মানুষ বিষদসাপের বিষ হজম করতে শিখে গেছে, তার কাছে এসব আর কিছুই না। আমার ভেতরটা এখন পাথর হয়ে গেছে হৃদি। কেউ পাথরে মাথা টুকলে পাথরে কিচ্ছু হয় না, মাথাটাই ফেটে যায়। কথাগুলো শুনে হৃদি হঠাৎ চুপ হয়ে গেল। আমার কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকা অসহ্য যন্ত্রণা যেন প্রথমবারের মতো তার হৃদয়কে স্পর্শ করলো। তার ভেতরে মনুষ্যত্ব কেঁপে উঠল। সে বুঝতে পারল, প্রতিদিন যে মানুষটাকে সে অপমান করছে, সে হয়তো অনেক আগে নিজের ভেতরে অসংখ্যবার ভেঙে পড়েছে। একদিন হৃদি আমাকে সঙ্গে নিয়ে মার্কেটে গেল। হৃদির কেনাকাটা শেষ হতে হতে আমার দুহাত ভর্তি হয়ে গেল অসংখ্য শপিং ব্যাগে। আমি নীরবে সব কিছু বহন করছিলাম। হঠাৎই ভিড়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে যায়। আমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললাম, সরি। কিন্তু মেয়েটির সঙ্গে থাকা তার বয়ফ্রেন্ড যেন এই সামান্য ধাক্কাটাকে বড় করে তুলল। সে আমাকে ধাক্কা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। একের পর এক অপমানজনক কথা ছুড়ে দিল আমার দিকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কোনো প্রতিবাদ করলাম না, কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর কেনাকাটা শেষ করে দুজনে গাড়িতে এসে বসলাম। আমি গাড়ি স্টার্ট দেওয়ার আগেই হৃদয় আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই কি সত্যিই পুরুষ নাকি তৃতীয় লিঙ্গ? এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। একটা ছেলে তোকে এত অপমান করলো, গালিগালাজ করলো, অথচ তুই একটা প্রতিবাদও করলি না। কথাগুলো সরাসরি আমার পুরুষত্বে আঘাত করলো। এতক্ষণ যে মানুষটা সব অপমান নীরবে সহ্য করছিল, মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল। বুকের ভিতরে জমে থাকা আগুন যেন হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল। পরের মুহূর্তে আমি হঠাৎ হৃদিকে নিজের কাছে টেনে নিলাম। ঘটনাটা এত দ্রুত ঘটল যে হৃদি কিছু বুঝে ওঠার আগেই আমি তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। কয়েক মুহূর্তের সে আকস্মিক স্পর্শে হৃদি যেন পাথর হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল, শরীর নিস্তব্ধ হয়ে গেল।
সেজন্য বিশ্বাস করতেই পারছিল না আমি এমন কিছু করতে পারি। কিছুক্ষণ পর আমি হঠাৎ নিজেকে সরিয়ে নিলাম। আমার চোখে তখনও রাগের আগুন। হৃদির দিকে তাকিয়ে বললাম, এখন প্রমাণ হলো আমি পুরুষ কিনা। পরক্ষণে হৃদের হাত উঠে গেল। ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ল আমার গালে। হৃদির আগে কাঁপতে কাঁপতে বলে উঠল, তোর এত বড় সাহস কিভাবে হলো ঘরে বউ রেখে আমাকে এভাবে স্পর্শ করার? তোকে আমি আর এক মুহূর্তের জন্য ড্রাইভার হিসাবে রাখবো না। হৃদির কথায় যেন আমার হুঁশ ফিরে এলো। আমি নিজের দিকে তাকালাম, তারপর হৃদির দিকে। মাত্র কয়েক মুহূর্ত আগে আমি কী করে ফেলেছি তা যেন এবার আমার নিজের কাছেই স্পষ্ট হয়ে উঠল। হৃদি দরজা খুলে কঠিন কণ্ঠে বলে উঠল, গাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো ড্রাইভার আমার দরকার নেই। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দ্রুত হৃদির পায়ের কাছে বসে পড়লাম। আমার কণ্ঠে তখন আর কোনো অহংকার নেই, শুধু অসহায়ত্ব। প্লিজ হৃদি, আমার চাকরিটা খুব দরকার। এই চাকরিটা চলে গেলে আমি আমার বাবা মাকে কীভাবে চালাবো? এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হৃদি চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ ছিল, কিন্তু সেই রাগের আড়ালে কোথাও যেন মায়াও ছিল। সে বুঝতে পারছিল আমি সত্যিই অসহায়, তবুও তার মনে হচ্ছিল এত সহজে তো ক্ষমা করা উচিত নয়। কিছুক্ষণ নীরব থাকার পর হৃদি ধীরে ধীরে বলল, ঠিক আছে, তোকে আমি এখনই চাকরি থেকে বের করে দিচ্ছি না, কিন্তু এই শাস্তি তোকে ভোগ করতে হবে। আমি মাথা নিচু করে রইলাম। আমি জানতাম না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। শুধু এতটুকু বুঝতে পারলাম হৃদি সেই পুরনো ক্ষত এখনো শুকায়নি, আর তার প্রতিশোধের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। ঠিক আছে হৃদি, কী শাস্তি দেবে বলো, আমি মাথা পেতে নেব। হৃদি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে একসাথে রহস্যময় হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলল, এখন না, আগে একটু ভাবি কোন শাস্তি দিলে তুই কষ্ট পাবি আর আমার মনটা শান্তি পাবে। হৃদির কথায় আমার বুকের ভেতরটা কেমন যেন অস্থিরতায় কেঁপে উঠল, কিন্তু আমি আর কিছু বললাম না। সেদিনের মতো শাস্তির বিষয়টি স্থগিত রইল। এভাবেই এক একটা দিন গড়িয়ে রাত হলো, রাত পেরিয়ে ভোর এলো। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। 5 দিন পর হৃদির অফিসে যোগ দেওয়ার দিন এলো। সকালে আমি গাড়ি নিয়ে তাকে আর গ্রুপের সামনে নামিয়ে দিলাম। হৃদি গাড়ি থেকে নেমেই অফিসের ভেতরে ঢুকে গেল, আর আমি গাড়িটি একপাশে পার্ক করে চুপচাপ ভেতরে বসে রইলাম। আজ পুরো অফিস যেন হৃদিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। কেউ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ উপহার নিয়ে, কেউ বা শুধু শুভেচ্ছা জানাতে ব্যস্ত। কারণ হৃদি শুধু কোনো সাধারণ কর্মচারী নয়, সে ছিল আর গ্রুপের মালিক আজান মির্জার একমাত্র মেয়ে, ভবিষ্যতের উত্তরাধিকারী। সেদিন হৃদির ব্যস্ততার শেষ যেন ছিলই না। তার বাবা একে একে কোম্পানির বিভিন্ন দায়িত্ব, কাজের ধরন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ব্যবসার নানা দিক তাকে বুঝিয়ে দিচ্ছিলেন। হৃদিও মনোযোগ দিয়ে প্রতিটি বিষয় বোঝানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর তাকে আলাদা একটা কেবিন দেওয়া হলো। আজান মির্জা মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, দেখ রিধিমা, আমার আর কোনো সন্তান নেই। ভবিষ্যতে এই কোম্পানির সমস্ত দায়িত্ব তোকেই সামলাতে হবে। তাই কোম্পানির প্রতিটি কাজ মনোযোগ দিয়ে বুঝে নে। আজ যা শিখবি কাল সেটাই তোকে নিজের হাতে পরিচালনা করতে হবে। বাবার কথাগুলো হৃদি অক্ষরে অক্ষরে পালন করলো। সারাদিন সে এক মুহূর্তের জন্য নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালো না। কাজ বুঝতে বুঝতে, নতুন দায়িত্ব গ্রহণ করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে সে নিজেও টের পেল না। ধীরে ধীরে অফিস ফাঁকা হতে শুরু করলো। কর্মচারীরা একে একে বেরিয়ে যেতে লাগলো। হৃদিও দিনের কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে আসছিল। ঠিক সেই সময় হঠাৎ তার চোখ পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা আমার দিকে। আর আমি এখানে একা ছিলাম না। আর আমার সামনে দাঁড়িয়ে ছিল মেঘ, আর মেঘের পাশে আহমেদ শেহজাদ, যে আর গ্রুপেরই ম্যানেজার। মেঘ আমাকে দেখেই ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আরে অকর্মার ঢেকি, আদ্র তুই এখানে? কথাটা শুনে আমার বুকের ভিতর যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। যে মানুষটা একটা সময় আমার ভালোবাসা ছিল, আর সেই মানুষটির মুখ থেকে প্রতিটি শব্দ আমার আত্মসম্মানকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। যদিও মেঘ বহু আগে আমার আত্মসম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, তবুও প্রতিবার তার মুখ থেকে নতুন করে অপমান শুনলে পুরনো ক্ষতগুলো আবারও রক্তাক্ত হয়ে উঠত। মেঘের পাশে দাঁড়িয়ে থাকা আহমেদ শেহজাদ হেসে বলল, আরে মেঘ, তুমি এত অবাক হচ্ছ কেন? দেখছো না গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই ড্রাইভার হয়েছে, আর কি হতে পারে। কথাটা শেষ হতে মেঘ অট্টহাসিতে ফেটে পড়ল। আসলে তোর মতো অকর্মার জন্য ড্রাইভারের চাকরিটাই তো সবচেয়ে উপযুক্ত। এত পড়াশোনা করলি, ফ্যাশন ডিজাইনিং পড়লি, এত ভালো রেজাল্ট করলি, শেষে কি হলো? গিয়ে ড্রাইভারই করছিস। তুই আসলে এটারই যোগ্য। প্রতিটি শব্দই যেন আমার শরীরের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছিল। আমার রক্ত টকবক করে ফুটছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে মেঘের গলা চেপে তাকে মাটির নিচে পুঁতে ফেলতে যদি পারতাম। কিন্তু পরক্ষণে আমার চোখের সামনে ভেসে উঠল আমার বাবা মায়ের মুখ। সেই মুখ দুটোর কথা মনে পড়তেই নিজের ভেতরের সমস্ত আগুন দাঁতে দাঁত চেপে দমন করলাম। মেঘ যেন আমার নীরবতাকে দুর্বলতা ভেবে আরও এগিয়ে এলো। তুই
তুই আসলে এটারই যোগ্য। তোকে ডিভোর্স দিয়ে আমি কোনো ভুল করিনি, বরং তোর মতো একটা অকর্মার জীবন থেকে নিজেকে মুক্ত করে আমি আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছি। এই বলে মেঘ আহমেদ শেহজাদের হাত ধরে তার সঙ্গে চলে গেল। আমি গাড়ির ভেতরে বসে রইলাম। আমার চোখ রাগে লাল, মুখ অপমানে শক্ত হয়ে আছে। দুহাত মুঠো করে তাতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। বুকের ভেতরটা যেন অগ্নিগিরির মতো জ্বলছিল, কিন্তু সে আগুন প্রকাশ করার মতো কোনো অধিকার আমার ছিল না। অন্যদিকে সেদিন হৃদয় অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিল যে অফিসের বাইরে কী ঘটছে, কে আসছে বা যাচ্ছে, কোনো কিছু দিকে তার খেয়াল করার সুযোগ হয়নি। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন হিসেব, সব কিছু বুঝতে বুঝতে তার পুরোটা দিন কেটে গেল। সন্ধ্যার পর হৃদয় অবশেষে গাড়িতে এসে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিলাম। সারাটা পথই নীরব রইলাম। কিছুক্ষণ পর গাড়ি বাড়ির সামনে এসে থামলো। হৃদি গাড়ি থেকে নামতে নামতে হঠাৎ ফিরে তাকিয়ে বলল, তোর একটা শাস্তি এখনো বাকি আছে, মনে আছে তো? আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। হৃদি ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলল, এখন একটু ব্যস্ত আছি, ফ্রি হলে তোকে সেই শাস্তিটা দেব। এই বলে হৃদি বাড়ির ভিতর চলে গেল। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। তারপর নিজের মনে দীর্ঘ শ্বাস ফেলে ভাবলাম, এই মেয়েটা তো দেখি সত্যি আমার পেছনে লেগেছে। ভার্সিটিতে কবে একটা থাপ্পড় দিয়েছিলাম, সে অপরাধের শাস্তি কি এখনো শেষ হয়নি? সে একটা থাপ্পড়ের প্রতিশোধ নিতে গিয়ে আমার জীবনের প্রতিটি দিনকে যেন নির্যাতনের খাতায় লিখে ফেলছে মেয়েটা। অন্যদিকে মেঘ হৃদির কেবিনের সামনে এসে দরজায় হালকা নক করে বলল, মে আই কাম ইন ম্যাম? ভেতর থেকে হৃদির কণ্ঠ ভেসে এলো। ইয়েস, কাম ইন। অনুমতি পেয়ে মেঘ কেবিনে প্রবেশ করে হৃদির সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ল। তারপর ভদ্রতার সঙ্গে বলল, ম্যাম, গতকাল কাজের অনেক প্রেশার ছিল, তার উপর আপনি অনেক ব্যস্ত ছিলেন, তাই আপনার সঙ্গে দেখা করতে পারিনি। মেঘের কথায় হৃদি মাথা তুলে তাকাতেই তার দৃষ্টি থমকে গেল। সামনে বসে থাকা মেয়েটিকে চিনতে তার আর এক মুহূর্ত সময় লাগলো না। মেঘকে চোখের সামনে দেখেই হৃদির বুকের ভেতরটা যেন আচমকা কেঁপে উঠল। শরীরের প্রতিটি লোম খুব শিউরে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। এতদিন যার নাম শুনলেই তার বুকের ভেতর আগুন জ্বলে উঠত, সেই মেয়েকে আজ তারই কেবিনে এসে বসে আছে। মেঘ তখন স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, ম্যাম, আমি আপনার ম্যানেজার আহমেদ শাহজাদের পিএ, আর আমি তার গার্লফ্রেন্ডও। কথাটা শুনে হৃদির চোখ বিস্ময়ে আরো বড় হয়ে গেল। তার মাথার ভেতর যেন মুহূর্তের মধ্যে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। মেঘ যদি আমার ম্যানেজার আহমেদ শাহজাদের গার্লফ্রেন্ড হয়, তাহলে আদ্রিয়ানের সঙ্গে এখন কে আছে? তার মানে কি মেঘ আর আদ্রিয়ান একসঙ্গে নেই? তাদের কি ডিভোর্স হয়ে গেছে, নাকি তাদের মধ্যে অন্য কিছু ঘটেছে? প্রশ্নগুলো একের পর এক এসে হৃদির বুকের ভেতরটাকে অস্থির করে তুলছিল। সে কিছু বলার আগে মেঘ আবারও বলল, ম্যাম, আপনার যদি কোনো হেল্প লাগে কিংবা কোনো কাজ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন। আপনি যেহেতু এই কোম্পানিতে নতুন আর আমি এখানে অনেক দিন ধরে কাজ করছি, তাই যতটুকু পারি আপনাকে সাহায্য করব। হৃদি কিছুক্ষণ মেঘের মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, আচ্ছা, আপনার সঙ্গে আমার মনে হয় একই ভার্সিটিতে পড়াশোনা হয়েছে। আপনার একজন বয়ফ্রেন্ড ছিল না, কি যেন নাম? আদ্রিয়ান। সে এখন কোথায়? আমার নাম শুনতেই মেঘের মুখের স্বাভাবিক ভাবটা যেন এক মুহূর্তের জন্য বদলে গেল। তার বুকের ভেতর যেন হঠাৎ কেউ পুরনো কোনো দরজা খুলে দিল। সে অবাক হয়ে মনে মনে ভাবল, তার মানে ম্যামও আমার সঙ্গে একই ভার্সিটিতে পড়েছে? তবে পরক্ষণে মেঘ নিজেকে সামলে নিল। ঠোঁটে অবজ্ঞার হাসি এনে বলল, ম্যাম, ওটা একটা অকর্মা ঠেকেছিল, একেবারে ফালতু ছেলে। তার সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই, আমাদের মধ্যে সব কিছুই শেষ। কথাগুলো বলেই মেঘ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কেবিন থেকে বেরিয়ে গেল। মেঘ চলে যাওয়ার পর হৃদয় একা বসে রইল। তার দৃষ্টি স্থির হয়ে গেল কেবিনের দরজার দিকে। মনের ভিতর তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার মানে আমার আদ্র এখন সিঙ্গেল? হঠাৎই হৃদির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিন সে আমাকে বিবাহিত ভেবে, মেঘের স্বামী ভেবে কতভাবে অপমান করেছে, কতটা কষ্ট দিয়েছে, অথচ সে জানতই না আমার আর মেঘের সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। অন্যদিকে হৃদির কেবিন থেকে বেরিয়ে মেঘও নিজের মনে অস্বস্তি অনুভব করছিল। রিধি ম্যাম যদি সত্যি আমার সঙ্গে একই ভার্সিটিতে পড়ে থাকে, তাহলে আদ্রিয়ান আর আমার সম্পর্কে তার ধারণা থাকতেই পারে। আর যদি সে আদ্রিয়ানের জীবনের কোনো বিষয় জানে, না, আমাকে ম্যামের ব্যাপারে সাবধানে চলতে হবে। কিন্তু হৃদির মনের ভিতর তখন অন্য এক যুদ্ধ শুরু হয়ে গেছে। আদ্রকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। তার একটা শাস্তি পাওনা ছিল, সেটা আমি দিব, কিন্তু অন্যভাবে। কিন্তু এখন যখন জানতে পেরেছি সে আর মেঘের সঙ্গে নেই, তখন কি আমি তাকে এভাবে হারিয়ে যেতে দেব? না, আদ্রিয়ানকে আমি আর হারাতে দেব না। প্রয়োজনে পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করব, কিন্তু এবার তাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। তো হৃদির মনে একটি প্রশ্নের উত্তর কিছুতেই মিলছিল না। আমি আর মেঘ তো একে অপরকে ভালোবাসতাম, তাহলে আমরা আলাদা হলাম কেন? কেমন ঘটেছিল আমাদের মধ্যে যার জন্য এত গভীর সম্পর্ক
একদিন ঘৃণার অপমানে শেষ হয়ে গেল। উত্তরটা জানার জন্য হৃদয়ের অপেক্ষা করতে পারল না। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করলো। কিছুক্ষণ পর আজান মির্জা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ রিধিমা, কিছু হয়েছে? কিছু বলবি? হৃদি একটু ইতস্তত করে বলল, বাবা, তুমি আমার জন্য যে ড্রাইভার ঠিক করেছো সে আদ্রিয়ানকে তুমি কার মাধ্যমে পেয়েছিলে? ওনার নাম্বারটা কি আমাকে দিতে পারবে? আজান মির্জার কণ্ঠে সঙ্গে সঙ্গে উদ্বেগ ফুটে উঠল। কেন মা, ছেলেটা কি কোনো সমস্যা করেছে? কোনো প্রবলেম হলে আমাকে বল। হৃদি দ্রুত বলল, না বাবা, কোনো সমস্যা হয়নি। ছেলেটার চোখে মুখে অনেক কষ্ট, আর অতীতে কি এমন ঘটেছে যার কারণে সে এতটা ভেঙে পড়েছে সেটা জানতে চাই। আজান মির্জা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা মা, আমি তোর হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে গেল। কিন্তু হৃদির অস্থিরতা কাটল না, বরং তার মনে হলো আমার অতীতের যে দরজাটা এতদিন বন্ধ ছিল, আর সে প্রথমবার সে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এবার সে জানতে চায়। হৃদি তার বাবার কাছ থেকে কনস্টেবল রহিম চাচার নাম্বার পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করলো না। কাঁপতে থাকা আঙ্গুলে নাম্বারটি ডায়াল করে ফোনটি কানে তুলল। কয়েকবার রিং হওয়ার পরই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে বলছেন? হৃদি নিজেকে সামলে নিয়ে বলল, আমি আজান মির্জার মেয়ে হৃদি বলছি। আপনি আমার বাবার জন্য যে ড্রাইভারটি ঠিক করে দিয়েছেন তার ব্যাপারে কিছু জানার জন্যই আপনাকে ফোন করেছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর রহিম চাচার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল। হ্যাঁ মা, বলো। ছেলেটা কি তোমার কোনো সমস্যা হয়েছে? কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি ওর বাবার সঙ্গে কথা বলে বিষয়টা সমাধান করে দেব। হৃদি তাড়াতাড়ি বলে উঠল, না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে আমি ওর অতীত সম্পর্কে জানতে চাইছিলাম। আমরা দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু আদ্রিয়ানের জীবনে এমন কি ঘটেছে যার কারণে এতটা ভেঙে পড়েছে, আমি সেটাই জানতে চাই। হৃদির কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করছিল, কিন্তু তার বুকের ভিতর তখন অদ্ভুত এক অস্থিরতা। সে জানতো সরাসরি জিজ্ঞাসা করলে হয়তো রহিম চাচা কিছুই বলবে না, তাই কথার ফাঁকে ফাঁকে ধীরে ধীরে অতীতের দরজাটা খুলে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সে জানতো না ওই দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এমন এক নির্মম সত্য, যা শোনার পর নিজের হৃদয় তাকে ক্ষমা করবে না। রহিম চাচা দীর্ঘ শ্বাস ফেলে বলল, মা, তুই যেহেতু ওর পরিচিত মানুষ, তাই তোকে সব কিছুই বলছি। তবে একটা কথা মনে রাখিস, এই কথাগুলো আমি নিজের চোখে দেখেছি, আর কিছু কথা ওর মুখে শুনেছি, তাই তোকে মিথ্যা কিছু বলবো না। হৃদির বুকের ভেতরটা ধুক করে উঠল। জি আঙ্কেল, বলুন। রহিম চাচা ধীরে ধীরে বলতে শুরু করলো, তুই জানিস আদ্রিয়ান খুব ভালো ছেলে ছিল। শুধু ভালো না, পড়াশোনায় পুরো বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ছাত্র ছিল। ওর মা বাবা ওকে পড়াশোনা করানোর জন্য নিজেদের জীবনের সব কিছু বিসর্জন দিয়েছিল। দিনের পর দিন নিজেরা না খেয়ে থেকেছে, দাঁড় দেনা করেছে, মানুষের কাছে হাত পেতেছে, শুধু ছেলেটা যেন পড়াশোনা শেষ করতে পারে। হৃদি নিঃশব্দে বসে রইল। রহিম চাচা আবার বলল, কিন্তু সে ছেলে একদিন একটা মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে নিজের বাবা মাকে ছেড়ে চলে গেল। তুই হয়তো মেয়েটাকে চিনিসও। হৃদির বুকের ভিতর অজানা এক আশঙ্কা জমাট বাঁধতে শুরু করলো। কে মেয়েটা? রহিম চাচার কণ্ঠ ভারী হয়ে এলো। মেঘ। শুধু একটা নাম, কিন্তু নামটি যেন হৃদির বুকের ভিতর বজ্রপাতের মতো আঘাত করলো। রহিম চাচা বলতে থাকলো, আদ্রিয়ান মেঘকে বিয়ে করেছিল, ওর শ্বশুরবাড়িতে ঘরজামাই হয়ে থেকেছে, চাকরি পাওয়ার জন্য দিনের পর দিন ঘুরেছে। কিন্তু চাকরি না পাওয়ায় ধীরে ধীরে ওর শ্বশুরবাড়ির মানুষজন ওকে অপমান করতে শুরু করে। প্রথম কথা, তারপর আচরণে, আর শেষে। চাচা কিছুক্ষণ চুপ করে রইল। হৃদির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শেষে কি হয়েছিল আঙ্কেল? ওকে চুরির অপবাদ দেয়া হয়েছিল। চুরি? হ্যাঁ মা, ও নাকি নিজের স্ত্রীর ব্যাগ থেকে টাকা চুরি করেছে। অথচ পরে আমি জানতে পেরেছিলাম ছেলেটা একটা ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য পকেটে টাকা না থাকায় মাত্র 500 টাকা নিয়েছিল। সেই টাকার জন্য ওকে সবার সামনে চোর বলা হয়েছিল। তারপর ওকে মারধর করা হয়েছিল, অপমান করা হয়েছিল, আর শেষ পর্যন্ত জুতার মালা পরিয়ে শরীরের কাপড় খুলে পুরুষের সামনে ওর আত্মসম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল। একে একে কনস্টেবল রহিম চাচা সব কিছু খুলে বলে। হৃদির হাত থেকে যেন মোবাইলটা পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সেই দিনটি, বিশ্ববিদ্যালয়ের মাঠ। আমার জীবনের কাহিনীগুলো শুনে হৃদির শরীরটা থরথর করে কাঁপছিল। রাগে নিজের মাথা চুল টানতে শুরু করে। রীতিমতো আমার কষ্টগুলো, অপমানগুলো, আমার সাথে করা অন্যায়গুলো নিজের অনুভব করছিল হৃদি তখন। হৃদির বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। রহিম চাচা তখন বলছিল,
সেদিন থানায় যখন ওকে নিয়ে আসা হয়েছিল তখন ওর শরীরের প্রায় কোনো জামা ছিল না, গলায় জুতার মালা, চোখের কোনো পানি ছিল না, কোনো রাগ ছিল না, শুধু এমন একটা শূন্যতা ছিল যেন ছেলেটার পৃথিবীর সব কিছুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। হৃদির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রহিম চাচার কণ্ঠ আবারও ভারী হয়ে এলো। ছেলেটা এমন অপমান সইতে না পেরে ও পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল মা, জানিস কেন? হৃদি কোনো শব্দ করতে পারল না। হৃদির নিঃশ্বাস যেন আটকে গেল। আর আদ্রিয়ান, সে তখন নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল, কারণ সে ভেবেছিল ভালোবাসার মানুষকে হারিয়ে যায়, তার আত্মসম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তার জীবন থেকে ভালোবাসা দামের অস্তিত্ব মুছে গিয়েছে। হৃদির চোখের পানি আর থামল না। তার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর থেকে হৃদয়টা বের করে নিয়ে মুঠোর মধ্যে পিষে ফেলছে। সে মনে মনে ফিসফাস করে বলল, আদ্রিয়ান, আমি তোমাকে সেদিন বলেছিলাম মেঘ একদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। হৃদি ঠোঁট কাঁপতে লাগলো। তুমি আমাকে বলেছিলে আমি ভুল করছি, তুমি আমাকে বুঝাতে চেয়েছিলে, আর আমি? তার মনে হচ্ছিল যে মানুষটাকে সে প্রতিদিন অপমান করেছে, সে মানুষটা আসলে তার প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং তার নিজের অতীতের অপরাধের শাস্তি সে ভোগ করছিলই। হৃদি কাপা হাতে নিজের বুকের উপর রাখলো। আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি আদ্রিয়ান। হৃদি ঠোঁট কাঁপলো। আদ্রিয়ান, তুমি আমাকে ক্ষমা করো। হৃদি ধীরে ধীরে নিজের কাছে প্রতিজ্ঞা করলো, আদ্রিয়ান, তুমি আমার কাছ থেকে যে অপমান পেয়েছো তার প্রতিটি ক্ষত আমি সারিয়ে দেব। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা এখন আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। এক মুহূর্ত থেমে হৃদির চোখে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। তুমি আমাকে ভালোবাসো না, তবুও আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমাকে ক্ষমা করো বা না করো, তবুও আমি তোমার পাশে থাকবো। তারপর খুব ধীরে, প্রায় ফিসফিস করেই বলল, কারণ এবার আমি তোমাকে হারাতে চাই না আদ্রিয়ান। হৃদি অফিস থেকে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসে। আজ বাড়িতে কেউ নেই। বাবা মা দুজনে নানু বাড়িতে গেছে। যাওয়ার আগে ফোন করে জানিয়ে দিয়েছিলেন ফিরতে হয়তো রাত হয়ে যাবে। বাড়ির সামনে গাড়ি থামতেই হৃদি ধীরে ধীরে দরজা খুলে নামলো। তারপর আমার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, কি হলো আদ্রিয়ান, তোমার শাস্তিটা ভোগ করবে না? আমি গাড়ি থেকে নামলাম। আমার মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। দীর্ঘদিনের অপমান, লাঞ্ছনা আর এই মেয়েটার অদ্ভুত প্রতিশোধ সব কিছু যেন আমাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল। তবুও চাকরিটা আমার খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। বলুন, আমার শাস্তি কি? আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। হৃদি কয়েক মুহূর্ত চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, তোমার শাস্তি হচ্ছে এখন তুমি আমাকে কোলে করে আমার রুমে নিয়ে যাবে। আর শুধু আজ নয়, আমি যখনই বলবো, যতবার বলবো ততবারই তোমাকে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। কথাটা শুনে আমি যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম। শরীরের প্রতিটি জয়েন্ট হঠাৎই দুর্বল হয়ে এলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলে উঠল। হৃদি, তুমি কি ভেবেচিন্তে এসব বলছো? এটা কিন্তু ভালো দেখায় না। হৃদি পুরো উঁচিয়ে মৃদু এসে বলল, চাকরি করার ইচ্ছা আছে তো? আমি চুপ করে রইলাম। হৃদি এবার আরও স্বাভাবিক ভঙ্গিতে বলল, না থাকলে কোনো অসুবিধা নেই। কথাটা শেষ হওয়ার আগেই আমি দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিলাম। চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থানে আমি নেই। মা বাবার মুখ দুটো নিজের চোখের সামনে বেসে উঠল। তাদের শুকনো মুখ, বহু বছরের কষ্ট, আর আমার হাতে তুলে দেওয়া প্রথম ভালো খাবারের সে আনন্দ, আর হাতে তুলে দেওয়া ভালো সে খাবারের আনন্দ, সব কিছু একসঙ্গে মনে পড়তেই আমি কোনো কথা না বাড়িয়ে হৃদিকে কোলে তুলে নিলাম। হৃদি হঠাৎই আমার বাহুর মধ্যে উঠে আসতেই এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেল। তারপর অদ্ভুত এক প্রশান্তি তার চোখে মুখে ছড়িয়ে পড়ল। সে আমার শার্টের কলার শক্ত করে আঁকড়ে ধরে নিজের মুখটা আমার বুকের মধ্যে গুজে দিল। আমার কাছে বিষয়টা ভীষণ অস্বস্তিকর লাগছিল। আমার বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল, অথচ হৃদির কাছে সে কয়েক মুহূর্ত যেন বহুদিনে হারিয়ে যাওয়া কোনো স্বপ্ন ফিরে পাওয়ার মতো। কিছুক্ষণের মধ্যেই আমি হৃদিকে তার ঘরের সামনে নামিয়ে দিলাম। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালাম না। পেছন ফিরে হাঁটা শুরু করতে হৃদির কণ্ঠ ভেসে এলো, এদিকে আসো আদ্রিয়ান। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম। হৃদি তখন দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এমন এক অদ্ভুত দৃষ্টি যার অর্থ আমি বুঝতে পারলাম না। অনিচ্ছা শর্তে আমি আবার হৃদির সামনে গিয়ে দাঁড়ালাম। হৃদি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, আচ্ছা আদ্রিয়ান, ভালোবাসা বলতে তোমার কাছে কি মনে হয়? প্রশ্নটা শুনে মনে হলো আমার বুকের ভিতর যেন কেউ শক্ত করে মুঠো বেঁধে ধরলো। ভালোবাসা, এই শব্দটা আমার কাছে এখন আর কোনো কোমল অনুভূতির নাম নয়। এই শব্দের সঙ্গে মিশে আছে বিশ্বাসঘাতকতা, অপমান, প্রতারণা, অসহায়ত্ব আর নিজের চোখের সামনে ভেঙে পড়া একটা জীবন। আমার মনে হলো কেউ যেন আমার পুরনো ক্ষত বিক্ষত শরীরে আবারও আগুন ঢেলে দিচ্ছে। শুকিয়ে যাওয়া ক্ষতের ওপর কেউ যেন লবণ ছিটিয়ে দিচ্ছে,
ধীরে ধীরে দুহাত জোর করে হৃদির দিকে তাকিয়ে বললাম, হৃদি, ভার্সিটিতে সেদিন আমি তোমার গায়ে হাত তুলেছিলাম। হয়তো সেই থাপ্পড়টা শুধু তোমার গালে লাগেনি, তোমার আত্মসম্মানেও আঘাত করছিল। সেদিনের জন্য আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চাইছি। হৃদি বিস্মিত চোখে তাকিয়ে রইল। আমি তোমাকে এসব জিজ্ঞেস করিনি আদ্রিয়ান, আমি তোমাকে ভালোবাসার অর্থ জিজ্ঞেস করেছি। তুমি অতীতের কথা বলছো কেন? আমি মৃদু হেসে ফেললাম। সেই হাসির মধ্যে আনন্দের কোনো চিহ্ন ছিল না, ছিল কোনো এক গভীর ক্লান্তি। আমি ভালোবাসা নিয়ে কোনো কথা বলতে চাই না হৃদি, কেন? কারণ আমার ভেতর থেকে ভালোবাসার অস্তিত্বটাই মুছে গেছে। আমি নিজেকে আর কখনো কোনো নারীকে ভালোবাসার অনুমতি দেব না। কথাগুলো বলে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চুপচাপ ঘুরে চলে এলাম। হৃদি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমার প্রতিটি শব্দ যেন গিয়ে তার বুকের ভেতর আঘাত করছিল। আমি নিজেকে আর কখনো কোনো নারীকে ভালোবাসার অনুমতি দেব না। কথাটা বারবার তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। হৃদির শরীর কেঁপে উঠল, তার ঠোঁট কাঁপতে লাগলো, বুকের ভেতর অজানা এক ভয়ে ধীরে ধীরে শিকড় গেড়ে বসতে লাগলো। সে মনে মনে ফিসফিস করে বলল, তাহলে কি আমি আর কখনো আদ্রিয়ানকে নিজের করে পাবো না? সে কি আমাকে কখনো একটা সুযোগ দেবে না? চোখের কোণা জমে থাকা জল আর ধরে রাখতে পারল না হৃদি। এক ফোঁটা দু ফোঁটা করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তার গাল বেয়ে। কিছুক্ষণ আগে যে মেয়েটা প্রতিশোধের আগুনে জ্বলছিল, যে মনে করেছিল আমাকে কষ্ট দিয়ে সে নিজের কষ্টের প্রতিশোধ নেবে, আর সেই মেয়েটাই নিজের হৃদয়ের সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে গেল। সে বুঝতে পারল প্রতিশোধের আগুন অন্য কাউকে পোড়ানোর আগে মানুষ কখনো কখনো নিজের হৃদয়কে পুড়িয়ে ফেলে। হৃদি ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে আবারও সেই পুরনো আতঙ্ক ফিরে এসেছে, সেই হারিয়ে ফেলার ভয়, সেই বুকের ভিতর শূন্য হয়ে যাওয়ার অনুভূতি। ঠিক তখনই আজান মির্জা ও নীরা মির্জা বাড়িতে ফিরে এলেন। দরজা দিয়ে ঢুকে নীরা মির্জার চোখ পড়ল তার মেয়ের ওপর। হৃদি তখনও ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, চোখে জল, মুখে আতঙ্কের ছাপ। নীরা মির্জা থমকে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, নীতির বাবা, খেয়াল করেছো মেয়েটা চোখে মুখে আবার সেই পুরনো আতঙ্কটা ফিরে এসেছে? কিছুদিন তো মনে হচ্ছিল স্বাভাবিক হয়ে উঠেছে, আবার কি হলো? আজান মির্জার বুকের ভেতরটা ধুক করে উঠল। তিনি দ্রুত মেয়ের কাছে গিয়ে বললেন, কি হয়েছে মা? তোর চোখ মুখ এমন কেন? এতদিন তোকে ভালোই লাগছিল, আবার কি সেই পুরনো কষ্টটা ফিরে এসেছে? নীরা মির্জা মেয়ের কাছে ছুটে এলেন। কি হয়েছে মা, আমাদের বল, তুই আবার এমন হয়ে গেলি কেন? হৃদয় নিজেকে ধরে রাখতে পারল না। পরক্ষণেই সে তার বাবা মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠল। মেয়ে সে কান্না দেখে আজান মির্জা ও নীরা মির্জা দুজনেই আতঙ্কিত হয়ে পড়ল। তাদের একমাত্র মেয়ে, মেয়ের চোখের এক ফোঁটা অশ্রু যেন তাদের কাছে মৃত্যু ভয়ের মতো। আজান মির্জা কাপা গলায় বললেন, কি হয়েছে মা? বাবাকে বল, তোর জন্য বাবা সব কিছুই করতে রাজি। শুধু আমার মেয়েটার মুখে আবার হাসি দেখতে চাই। হৃদি কাঁদতে কাঁদতে ধীরে ধীরে সব কিছু বলতে শুরু করলো। ভার্সিটিতে আমাকে প্রথম দেখার পর থেকেই তার মনে জন্ম নেওয়া ভালোবাসা, আমাকে নিজের মনের কথা জানানো, সবার সামনে অপমানিত হওয়া, সেই থাপ্পড়, তারপর আমাকে হারিয়ে ফেলা। একসময় সে কাপা গলায় বলল, আমি ওকে ভালোবাসতাম বাবা, অনেক ভালোবাসতাম, কিন্তু আর ভালোবাসা ছিল মেঘের জন্য। আমি ওকে মেঘের হাত থেকে বাঁচাতেই চেয়েছিলাম, অথচ ও ও সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। হৃদির গলা ভারী হয়ে এলো। আমি তখন ভেবেছিলাম ও আমাকে সবার সামনে অপমান করছে, তাই আমি প্রতিশোধ নেব। কিন্তু বাবা, আমি জানতাম না এতদিন পর ওকে আবার সামনে পেয়ে আমি নিজেই ওর কাছে হেরে যাব। আজান মির্জা নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখলেন। হৃদি কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি বাবা, ওর উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু আমি জানতাম না ওর জীবনটা এতটা ভেঙে গেছে। তারপর হঠাৎ সে মুখ তুলে তার বাবার দিকে তাকালো, চোখ দুটো অশ্রুতে ভেজা, অথচ সেই চোখের গভীরে তখন এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিচ্ছে। বাবা, আমি আদ্রিয়ানকে হারাতে চাই না। আজান মির্জা স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। হৃদি কাপা গলায় বলল, আমি জানি না ও আমাকে কখনো ভালোবাসবে কিনা, জানি না ও আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি এবার ওকে আর হারাতে চাই না। একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারালে আমি নিজেকে আর বাঁচাতে পারবো না। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আজান মির্জা মেয়ের দিকে তাকিয়ে বুঝলেন তার মেয়ে আবার ভালোবাসায় পড়েছে, কিন্তু ছেলেটাকে তা এখনও সে জানে না। কিন্তু এবার সে ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে একজন ভাঙা মানুষ, আর সে মানুষটির হৃদয়ে দরজা বন্ধ হয়ে গেছে। প্রশ্ন একটাই, হৃদিকে পারবে সেই বন্ধ দরজা আবার খুলতে, নাকি আমার ভাঙা হৃদয়ে তাকে চিরদিনের মতো নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেবে? সব কিছু শুনে আজান মির্জা ও নীরা মির্জা কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলেন। দুজনের চোখে মুখে বিস্ময়ে, কষ্ট আর অপরাধ বোধের ছায়া। তাদের একমাত্র মেয়ে এতদিন বুকের মধ্যে এত বড় এক সমুদ্রের ঢেউ লুকিয়ে রেখেছিল, অথচ তারা কিছুই জানতেন না। আজান মির্জা উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
মা, তুই শুধু আমাকে ছেলেটার পরিচয়টা বল। সে কে, কোথায় থাকে, কি করে? তুই বল, আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসব। প্রয়োজনে জোর করে হলেও তোদের বিয়ে দেব। তুই ভালো করেই জানিস তোর বাবার ক্ষমতা সম্পর্কে। হৃদি চোখের পানি মুছতে মুছতে তিক্ত হেসে বলল, বাবা, তুমি ওকে বুঝতে পারবে না। আদ্রিয়ানের ভেতর ভালোবাসা নামের কোনো অস্তিত্বই আর বেঁচে নেই। ওর ভাষায় ভালোবাসা তার ভেতর থেকে মরে গেছে। সে নিজেকে আর কোনো নারীকে ভালোবাসার অধিকার দেবে না, নিজেকে আর কোনো নারীর সঙ্গে চড়াবে না। কথাগুলো শুনে আজান মির্জা ও নীরা মির্জা দুজনে চমকে উঠলেন। তাদের বুকের ভেতর যেন হঠাৎ অদৃশ্য কোনো ঝড় বয়ে গেল। নীরা মির্জা ধীরে ধীরে বললেন, ছেলেটা নিশ্চয়ই ভীষণ বড় কোনো আঘাত পেয়েছে। কেউ তার ভেতরের মানুষটাকে এমনভাবে ভেঙে দিয়েছে যে সে ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। আজান মির্জা কিছুক্ষণ চিন্তা করে মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই ওকে বল, বিয়ের পর না হয় তুই ওর ভিতরে আবার ভালোবাসার জন্ম দিবি। যে মানুষটা ভালোবাসতে ভুলে গেছে, তুই তাকে নতুন করে ভালোবাসা শিখাবি। তুই শুধু বল, ছেলেটা কে? নীরা মির্জা মেয়ের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ মা, তুই বল, তোর বাবা যা বলছে আমরা সেটাই করব। তোর মুখে হাসি ফিরিয়ে আনতে হলে আমরা যে কোনো কিছু করতে রাজি। হৃদি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, বাবা, মা, সে আর কেউ নয়, আমাদের ড্রাইভার আদ্রিয়ান। আদ্রিয়ান নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস যেন হঠাৎ থমকে গেল। আজান মির্জা ও নীরা মির্জা একে অপরের দিকে তাকালেন। আদ্রিয়ান, সেই ছেলেটা, যে ছেলেটা এতদিন তাদের বাড়িতে গাড়ি চালাতো। হৃদি ধীরে ধীরে বলল, সে কোনো অশিক্ষিত ছেলে নয় বাবা, ফ্যাশন ডিজাইনের উপর মাস্টার্স করেছে, পুরো ভার্সিটির টপ স্টুডেন্ট ছিল। পরিস্থিতি তাকে ড্রাইভারের চাকরি করতে বাধ্য করেছে। আজান মির্জার চোখে বিস্ময় ছায়া নেমে এলো। তিনি ধীরে ধীরে বললেন, তুই চিন্তা করিস না মা, সে গরিব ঘরের ছেলে নাকি আমাদের বাড়ির ড্রাইভার, এসব আমার কাছে কোনো বিষয় নয়। আমার মেয়ের মুখের হাসির কাছে আমার কোটি কোটি টাকাও মূল্যহীন। তিনি মেয়ের চোখের পানি মুছে দিয়ে আবারও বললেন, কালই আমি আদ্রিয়ানের সাথে কথা বলবো। হৃদি তৎক্ষণাৎ মাথা নাড়ল। বাবা, সে রাজি হবে না। কেন হবে না? কারণ তার ভেতরে ভালোবাসা বলে কিছু নেই, সব কিছু মরে গেছে। সে বলেছে সে আর কোনো নারীকে ভালোবাসবে না, কাউকে নিজের জীবনে জায়গা দেবে না। আজান মির্জা দীর্ঘ শ্বাস ফেললেন। সেটা না হয় কাল দেখা যাবে, আগে তো ছেলেটার সঙ্গে কথা বলি, বুঝতে হবে তার ভেতরে আসলে কি হয়েছে। অন্যদিকে সেই রাতে আমি আমার মা বাবার সঙ্গে একসঙ্গে খাবার খাচ্ছিলাম। আজ আমার আলাদা কোনো প্লেট নেওয়া হয়নি। বাবা নিজের প্লেট থেকে এক লোকমা তুলে আমার মুখে দিচ্ছিলেন, আর মাও নিজের প্লেট থেকে খাবার তুলে কখনো আমার মুখে কখনো বাবার মুখে দিচ্ছিলেন। আমি চুপচাপ বসেছিলাম। আমার চোখের কোণে তখন জল চিকচিক করছিল। বাবা মার হাতে খাওয়া, মা বাবার সঙ্গে একসাথে বসে খাওয়া, পৃথিবীর সমস্ত সুখের মধ্যে হয়তো এই সুখটা সবচেয়ে বড় একটা সুখ। মনে মনে বললাম, মা বাবার হাতে খাওয়া, তাদের পাশে বসে খাওয়া, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় সুখ। অথচ আমি সেই সুখের জীবন ছেড়ে মরিচিকার পেছনে ছুটেছিলাম। যে মরিচিকাকে পানি ভেবেছিলাম, কাছে গিয়ে দেখলাম সেখানে কিচ্ছুই নেই। আমার চোখ বেয়ে নীরবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এখন থেকে আমার জীবন শুধু আমার মা বাবার জন্য। পরদিন সকালে আমি যথারীতি মির্জা বাড়িতে পৌঁছালাম। গাড়ি পার্ক করার পরই আজান মির্জা আমাকে ডেকে পাঠালেন। আদ্র, এদিকে এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি ডাইনিং রুমে এসে সবাই বসলাম। আজান মির্জা আমার বিপরীতে বসে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর সরাসরি বললেন, আদ্র, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সরাসরি বলছি, আমার মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবাসে। কথাটা শুনে আমার বুকের ভিতর যেন হঠাৎ একটা বিস্ফোরণ হলো। ভালোবাসা, এই শব্দটা এখন আমার কাছে কোনো কোমল অনুভূতি নয়। এটা আমার কাছে একটা দুঃস্বপ্ন, একটা জ্বলন্ত স্মৃতি। এটা এমন এক দরজা যার উপরে পা রাখলেই আবারও সে আগের মতো ধ্বংস হয়ে যেতে পারি। তবুও নিজেকে সামলে চুপচাপ বসে রইলাম। আজান মির্জা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করো, বিনিময়ে আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিব। আমি স্থির হয়ে গেলাম। আজান মির্জা আবার বললেন, আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি এই বাড়িতে আসার আগে সে প্রায় 2 বছর ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। আমি জানি না তুমি তার জীবনে কিভাবে এসেছো, কিন্তু তোমাকে পাওয়ার পর ওর ভেতরে আবার বেঁচে থাকার ইচ্ছা জেগেছে। আমার শরীর যেন কেঁপে উঠল, চোখ বড় বড় হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু পরক্ষণে মাথা তুলে বললাম,
সরি স্যার। আজান মির্জা থেমে গেলেন। আপনি পৃথিবীর সমস্ত সম্পত্তি আমার সামনে এনে রাখলেও আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আজান মির্জার চোখ বিস্ময়ে ফুটে উঠল। শুধু আপনার মেয়ে নয়, আমি আর কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। আমি আর কোনো সম্পর্কের মধ্যে নিজেকে জড়াতে চাই না। আর কোনো ভালোবাসাও চাই না, আর কোনো মায়াও চাই না। আমার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক গভীর ক্লান্তি। আমি জানি চাকরিটা আমার খুব দরকার, না হলে হয়তো এই মুহূর্তে চাকরিটা ছেড়েই দিতাম, কিন্তু আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এ কথা বলে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। চেয়ার ছেড়ে উঠে সোজা বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর গাড়ির মধ্যে হৃদয়ের অপেক্ষায় বসে রইলাম, আর আজান মির্জা একই জায়গায় বসে রইলেন। তার চোখ তখনও দরজার দিকে স্থির। মনে মনে তিনি শুধু একটা কথাই ভাবছিলেন, এই ছেলেটা কি দিয়ে তৈরি? 1000 কোটি টাকার প্রস্তাব, নিজের মেয়ের বিয়ে, অথচ ছেলেটা এক মুহূর্তও চিন্তা না করে সরাসরি না করে দিল। আজান মির্জা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, কিন্তু তার মনে তখন আরও বড় একটি প্রশ্ন জন্ম নিয়েছে। আমাকে ভালোবাসা থেকে এতটা ভয় পেতে বাধ্য করলো কে? আর তার মেয়ে রিদি কি পারবে সেই ভয়ের দেয়াল ভেঙে আমার হৃদয় আবার ভালোবাসার আলো জ্বালাতে? এদিকে আমি অনেকক্ষণ ধরে গাড়ির ভিতরে বসে আছি। সময় গড়িয়ে যাচ্ছিল, অথচ হৃদি আসছিল না। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আমি নির্বাক চোখে সামনের দিকে তাকিয়ে রইলাম। আজান মির্জার কথাগুলো বারবার আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মেয়েটাকে বিয়ে করো, বিনিময়ে আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিব। অথচ আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি বিন্দুমাত্র দ্বিধা না করে, কারণ আমার কাছে এখন পৃথিবীর কোনো সম্পত্তি আমার ভেতরে মৃত হয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবে না। অন্যদিকে হৃদয় আড়ালে দাঁড়িয়ে আমারও তার বাবার সমস্ত কথোপকথন শুনেছিল। আমি বাড়ির বাইরে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারলো না। ছুটে সে তার বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। বাবা, আমি তো তোমাকে বলেছিলাম সে রাজি হবে না। ওর ভেতরে ভালোবাসা নামের কোনো অস্তিত্বই আর বেঁচে নেই। সে আর কাউকে ভালোবাসার অধিকার দেবে না, কাউকে না। মেয়ের কান্নার সামনে আজান মির্জার মুখে সব কথা যেন থেমে গেল। তিনি কিভাবে সান্ত্বনা দিবেন, কি বলবেন, কিছুই বুঝতে পারলেন না। পাশে বসে থাকা নীরা মির্জাও তখন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। দুজনে অবিশ্বাস নিয়ে ভাবছিলেন, একজন সামান্য ড্রাইভার, যাকে তারা এতদিন শুধু একজন অসহায় চাকরিজীবী হিসেবেই দেখেছেন, সে কিভাবে 1000 কোটি টাকার প্রস্তাব এত সহজে ফিরিয়ে দিতে পারে। কিন্তু তারা জানতেন না, আমার কাছে অর্থের মূল্য এখন খুব সামান্য। যে মানুষ নিজের আত্মসম্মানকে পায়ের নিচে পিষ্ট হতে দেখেছে, যে মানুষ ভালোবাসার বিনিময়ে অপমান পেয়েছে, তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ কখনো কখনো এক মুঠো ধুলোর চেয়েও বেশি কিছু নয়। কান্না ভেজা চোখে হৃদি শেষ পর্যন্ত গাড়িতে উঠে বসলো। আমি রিয়ার ভিউ মিররে একবার তাকিয়ে দেখলাম, হৃদির ঠোঁট দুটো অশ্রুতে ভিজে আছে, কিন্তু আমি কিছু বললাম না। শুধু গাড়ি স্টার্ট করে নীরবে এগিয়ে চললাম। হৃদির কান্না আমার চোখ এড়ায়নি। বুকের ভিতরে অদ্ভুত এক মায়া জেগে উঠছিল, কিন্তু সে মায়া জন্ম নেওয়ার আগেই মেঘের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। একের পর এক অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, চর লাঞ্ছনা, চুরির মিথ্যা অপবাদ, জুতোর মালা, আর তারপর নিজের সম্মানকে নগ্ন করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া সেই রাত। মুহূর্তেই বুকের ভিতর জন্ম নেওয়া মায়াটাকে আমি আবারও কবর দিয়ে ফেললাম। হৃদিকে অফিসে নামিয়ে দিয়ে আমি পাশের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে ঢুকলাম, কিন্তু ভাগ্য যেন আমাকে এক মুহূর্তের জন্য শাস্তি দিতে রাজি ছিল না। ভেতরে ঢুকতেই আমার চোখ পড়ল মেঘ আহমেদ শেহজাদের ওপর। মেঘ আমাকে দেখে ঠোঁট বাঁকিয়ে এসে উঠল। তোর মতো ড্রাইভার যদি এখন রেস্টুরেন্টে বসে খাবার খায়, তাহলে তো আমাদের আর মান সম্মান বলে কিছুই রইল না। তার পাশে থাকা আহমেদ শেহজাদ হেসে বলল, আরে হয়তো মালিক কিছু ট্রিটস দিয়েছে, সেই টাকা দিয়ে আজ একটু বড় লোকেই নাস্তা করতে এসেছে। না হলে ওর কি যোগ্যতা আছে এমন রেস্টুরেন্টে বসে খাওয়ার? কথাগুলো আমার শরীরে আগুনের মতো সরিয়ে পড়ল। আমার মুঠো শক্ত হয়ে গেল, বুকের ভিতর রক্ত টকবক করে ফুটতে লাগলো। মনে হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুজনের মুখের সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে দিতে পারি। কিন্তু পরক্ষণে আমার চোখের সামনে ভেসে উঠল আমার মা বাবার মুখ। তবু নিজেকে শক্ত করে সামলে নিলাম। না, আর কোনো ঝামেলা নয়। আমি আর কারোর জন্য নিজের জীবন নষ্ট করব না। মেঘ আহমেদ শেহজাদ আস্তে আস্তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, আর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। আমার সামনে রাখা খাবারও ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমার ভেতরের আগুন নিভল না। এভাবে দিন ঘুরে 1 সপ্তাহ কেটে গেল। প্রতিদিন গাড়িতে বসে হৃদি অসহায় চোখে আমার দিকে তাকিয়ে থাকতো। কখনো চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, কখনো কিছু বলতে গিয়েও থেমে যেত। হৃদি সে অসহায় মুখটা দেখে আমার ভেতরে মায়া জাগত। কখনো মনে হতো মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু পরক্ষণে মেঘের সঙ্গে কাটানো সেই অন্ধকার দিনগুলো মনে পড়ে যেত। মনে পড়তো কীভাবে আমি ভালোবাসার জন্য নিজের বাবা মাকে ছেড়েছিলাম, আর সে ভালোবাসা কীভাবে আমাকে সবার সমান অপমানিত করে ধ্বংস করে দিয়েছিল। তাই হৃদির প্রতি জন্ম নেওয়া প্রতিটি মায়াকে আমি নিজের বুকের ভেতরে হত্যা করতাম।
এর মধ্যে একদিন হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে মা নাম দেখে দ্রুত ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে মায়ের কাপা ও কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। আদ্রিয়ান বাবা, তুই কোথায়? তোর বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলেছে তোর বাবা স্ট্রোক করেছে। রহিম ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। তুই তাড়াতাড়ি হাসপাতালে আয় বাবা, তাড়াতাড়ি আয়। মায়ের কণ্ঠে সেই শব্দগুলো কান্নায় ডুবে গেল। আমার বুকের ভেতরটা হঠাৎ যেন শূন্য হয়ে গেল। মা, বাবার কি হয়েছে? কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, গাড়ি ঘুরিয়ে ছুটে গেলাম হাসপাতালে। অন্যদিকে একই সময় আজান মির্জার কেবিনে বসে হৃদি কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল। আজান মির্জা গভীর চিন্তিত মুখে বললেন, রিধি, আমাদের কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ডাটা বাইরে লিক হচ্ছে। এটা সাধারণ কোনো ভুল নয়, কোম্পানির ভেতরের কেউ এই কাজ করছে। হৃদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ বাবা, আমিও বিষয়টা বুঝতে পারছি, কিন্তু তাকে ধরতে হলে আমাদেরও গোপনে একজন মানুষকে কোম্পানির ভেতরে বসাতে হবে। এমন একজন যে সাধারণ স্টাফের মতো সবার সঙ্গে মিশবে, কিন্তু আসলে আমাদের হয়ে কাজ করবে। আজান মির্জার মুখে হালকা হাসি ফুটে উঠল। বাহ, আমার মেয়েটা তো দেখছি আস্তে আস্তে ব্যবসার রাজনীতি বুঝতে শিখে যাচ্ছে। এখন শুধু এমন একজন মানুষ দরকার যার উপর আমরা পুরোপুরি ভরসা করতে পারি, তাহলেই এই কোম্পানির ভেতরের বিশ্বাসঘাতকটাকে বের করতে সম্ভব হবে বাবা। ঠিক তখনই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা আমাকে ডক্টর ডেকে নিলেন। রোগীর অবস্থা খুবই গুরুতর, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমার মুখ শুকিয়ে গেল। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, দয়া করে বাবাকে বাঁচান। ডক্টর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনার বাবার অপারেশনের জন্য প্রায় 10 লাখ টাকা লাগবে। আপনি কি এই খরচ বহন করতে পারবেন? কথাটা শুনে আমার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল। 10 লাখ টাকা! আমার কাছে এই মুহূর্তে 10,000 টাকাও নেই। চোখের সামনে অন্ধকার নেমে এলো, বুকের ভেতরটা বরফের মতো জমে গেল। বাবাকে হারানোর ভয়ে আমার সমস্ত অস্তিত্বকে কাঁপিয়ে দিল। কনস্টেবল রহিম চাচা অসহায় চোখে আমার দিকে তাকিয়ে রইল। মা কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তার সাহেব, এত টাকা আমরা কোথায় পাবো? ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা প্রাইভেট হাসপাতাল, টাকা ছাড়া অপারেশন করা সম্ভব নয়। আপনার যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন। ডক্টর চলে যেতেই রহিম চাচা আমার কাঁধে হাত রাখলো। আদ্রিয়ান, তুই কি করবি? এত টাকা কোথা থেকে আনবি? আমি কিছুক্ষণ নীরব রইলাম, তারপর চোখের কোণে জমে থাকা পানি মুছে মৃদু হাসলাম। তোমরা অপেক্ষা করো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে একটা আশা জেগেছিল, হৃদি আমাকে ভালোবাসে। হয়তো সে আমাকে এই টাকা ধার দেবে, হয়তো বাবাকে বাঁচানোর জন্য সাহায্য করবে। এই আশাটুকু বুকের মধ্যে আঁকড়ে ধরে আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না সামনে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে। আর আমি জানতামও না যে মেয়েটিকে ভালোবাসার অধিকার দিতে অস্বীকার করেছি, সেই মেয়ের কাছেই আজ আমাকে নিজের বাবার জীবন ভিক্ষা চাইতে হবে। আমি হাসপাতাল থেকে বেরিয়ে যেন পাগলের মতো ছুটছিলাম। মাথার ভেতর তখন শুধু একটাই শব্দ ঘুরপাক খাচ্ছিল, 10 লাখ টাকা। বাবাকে বাঁচাতে 10 লাখ টাকা দরকার, অথচ আমার পকেটে এমনকি কয়েক হাজার টাকাও নেই। জীবনের সবচেয়ে বড় অসহায় মুহূর্ত আমি বুঝতে পারলাম অর্থের অভাবে একজন মানুষকে কতটা ছোট করে দিতে পারে, কতটা অসহায় করে দিতে পারে। কিছুক্ষণ পর আমি মির্জা গ্রুপের অফিসে পৌঁছালাম। গাড়ি থামাতেই প্রায় দৌড়ে হৃদির কেবিনে ছুটে গেলাম। দরজায় নক করার মতো মানসিক অবস্থাও ছিল না, দরজা ঠেলে সরাসরি ভেতরে ঢুকে পড়লাম। কেবিনের ভেতর তখন হৃদি ও তার বাবা আজান মির্জা কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমাকে এমন অবস্থায় দেখে দুজনেই চমকে আমার দিকে তাকালেন। আদ্রিয়ান, এভাবে নক না করে সরাসরি কেবিনে ঢুকে পড়া ঠিক হয়নি। যাই হোক, তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? কোনো জরুরি বিষয় ঘটেছে? আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। পরক্ষণে দুজনের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। হৃদির বুকের ভেতরটা দুঃখ করে উঠল। আমার চোখ দুটো লাল, মুখে আতঙ্ক, আর সেই চোখের কোণ বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। যে মানুষটা এতদিন অপমান সহ্য করেও কারো সামনে মাথা নত করেনি, সেই মানুষটাই আজ তাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে। স্যার, আমার বাবা হাসপাতালে, ডক্টর বলেছে এখনই অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে। আমার কণ্ঠ আটকে যাচ্ছিল, কয়েকবার চেষ্টা করে নিজেকে সামলাতে পারলাম না। স্যার, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব, প্রয়োজনে আমার কিডনি বিক্রি করেও দেব, তবু আপনার টাকা শোধ করব। আপনি শুধু আমাকে 10 লাখ টাকা ধার দিন, আমার বাবাকে বাঁচাতে হবে স্যার, আমি আমার বাবাকে হারাতে পারবো না। শেষ কথাটা বলে আমি মাথা নিচু করে ফেললাম। কেবিনের ভেতর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হৃদির বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরল। তার চোখের কোণে অশ্রু জমে উঠল। তার সামনে হাঁটু গেড়ে বসে থাকা সেই মানুষটা, সে আদ্রিয়ান, যে একদিন তাকে সবার সামনে অপমান করেছিল, যে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল,
যে আজও তাকে ভালোবাসার অধিকার দিতে রাজি নয়, যে মানুষটা কিছুদিন আগেও হাজার হাজার কোটি টাকার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে, অথচ সেই মানুষটাই আজ তার বাবার জীবন বাঁচানোর জন্যই অন্যের সামনে হাঁটু গেড়ে কাঁদছে। আজান মির্জার চোখেও বিস্ময়ে। একজন সন্তান তার বাবার জন্য এভাবে আকুতি জানাতে পারে, এই দৃশ্য তিনি কখনো কল্পনাও করেননি। তিনি মুখ খুলে কিছু বলতে যাচ্ছিলেন, আদ্রিয়ান তুমি চিন্তা করো না, আমি। বাবা। কিন্তু রিদি হঠাৎই তার বাবার কথার মাঝখানে তাকে থামিয়ে দিল। আজান মির্জা অবাক হয়ে তার মেয়ের দিকে তাকালেন। রিদি ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। সে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকালাম। রিদি শান্ত কিন্তু ভেতরে ঝড় তোলা কণ্ঠে বলল, 10 লাখ টাকা কেন আদ্রিয়ান? তোমার বাবার চিকিৎসার জন্য যদি 20 লাখ টাকা লাগে আমি 20 লাখ দেবো, প্রয়োজনে 20 কোটি টাকাও দেব। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হৃদয় এক পায়ে গিয়ে এসে বলল, কিন্তু বিনিময়ে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো আমার উপর। আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। বুকের ভেতরে হৃদস্পন্দনটাও যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। কয়েক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বিয়ে, আবারও বিয়ে। আমার চোখের সামনে মুহূর্তেই অতীতের সমস্ত দৃশ্য একে একে ভেসে উঠল। মেঘের মুখ, মেঘের ঠান্ডা চোখ, তারপর সে অপমান, সেই চর, সেই মিথ্যা চুরির অভিযোগ, জুতোর মালা, মানুষের সামনে আমার সমস্ত আত্মসম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। যে মানুষটার জন্য আমি নিজের বাবা মাকে ত্যাগ করেছি, সেই মানুষটা শেষ পর্যন্ত আমাকে এমনভাবে ভেঙে দিয়েছিল যে আমার ভেতরের ভালোবাসা নামক শব্দটি মরে গিয়েছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। রিদি তখন আমার দিকে তাকিয়ে আছে। রিদি ধীরে ধীরে বলল, আরেকটা কথা, তোমাকে তোমার মা বাবার কোনো দায়িত্ব নিতে হবে না। বিয়ের পর তোমার মা বাবার সমস্ত দায়িত্ব আমার। তাদের চিকিৎসা, সংসার, ভবিষ্যৎ সবকিছু আমি দেখব। আমার ঠোঁট কেঁপে উঠল। একদিন আমি চেয়েছিলাম আমার স্ত্রী আমার মা বাবাকে নিজের মা বাবার মতো ভালোবাসুক। আমি চেয়েছিলাম আমার মা বাবার কষ্টে আমার স্ত্রী পাশে দাঁড়াক। কিন্তু মেঘ কি দিয়েছে? আমি চোখ বন্ধ করলাম। আমার সামনে একদিকে হাসপাতালের অপারেশন থিয়েটার, সেখানে আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অন্যদিকে রিদি, একজন মেয়ে যে আমাকে ভালোবাসে, যে আমার বাবাকে বাঁচাতে 10 লাখ টাকা নয়, প্রয়োজনে 20 কোটি দিতেও প্রস্তুত। কিন্তু সেই সাহায্যের বিনিময়ে আমাকে আবার বিয়ের বন্ধনে জড়িয়ে পড়তে হবে। আর আমিও তো শপথ করেছিলাম আমি আর কখনো কোনো নারীকে ভালোবাসবো না, কোনো সম্পর্কের মধ্যে জড়াবো না, নিজের হৃদয়ের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেব। কিন্তু আজ সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবার জীবন। রিদি ধীরে ধীরে বলল, বলো আদ্রিয়ান, তুমি কি তোমার বাবাকে বাঁচাতে চাও? আমি চোখ মেলে তাকালাম। আমার চোখে তখন ভালোবাসা ছিল না, ছিল না কোনো স্বপ্ন, ছিল শুধু এক অসহায় সন্তানের আতঙ্ক। রিদি আবার বলল, তাহলে সিদ্ধান্ত তোমার। কেবিনের ভেতর আবার নেমে এলো এক গভীর নীরবতা। আমি জানালার বাইরে তাকালাম। দূরে শহর ছুটে চলেছে, হাজার হাজার মানুষ তাদের নিজ নিজ জীবনের লড়াইয়ে ব্যস্ত। অথচ সেই মুহূর্তে আমার পুরো পৃথিবী আটকে আছে একটা সিদ্ধান্তের সামনে, বাবাকে বাঁচাবো নাকি নিজের শপথকে। আমার ঠোঁট কেঁপে উঠল। ধীরে ধীরে হৃদির দিকে তাকালাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আর এখানে দাঁড়িয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আজান মির্জা রীতিমতো স্তব্ধ হয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তার শান্ত সরল মেয়েটার ভেতরে এতটা দৃঢ়তা, এতটা জেদ, আর নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এমন নিখুঁত কৌশল লুকিয়ে আছে। নিজের ভালোবাসাকে কিভাবে নিজের করে নিতে হয় রিদি যেন তা খুব ভালো করেই জানে। শুধুই বিয়ে, এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবে না রিদি। আর একটা কথা, আমার মা বাবাকে আমি কোনোদিন ছেড়ে যেতে পারবো না। কথাটা শুনে রিদির ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চেলতে হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, আগে তোমাকে নিজের করে নেই আদ্রিয়ান, তারপর না হয় তোমার বুকের ভেতর ভালোবাসার যে দীপ্তটা নিভে গেছে সেখানে আমি নিজেই আবার আলো জ্বালাবো। রিদি শান্ত গলায় বলে উঠল, আমিও আমার মা বাবার একমাত্র সন্তান, তাই তোমার মা বাবার মূল্য আমি বুঝি। তারা তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমার কাছেও ততটাই সম্মানের। তাদের প্রাপ্য সম্মান আমি দেব। এটা নিয়ে তোমাকে আর কোনোদিন চিন্তা করতে হবে না। এরপর রিদি তার বাবার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বাবা, তুমি এখনই হাসপাতালে ফোন করে দাও। আমার শ্বশুরের অপারেশনের যেন কোনোভাবেই দেরি না হয়, আর আমাদের বিয়ের আয়োজন করো আজই। আজান মির্জা কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। মেয়ের ভালোবাসার জন্য এমন দৃঢ়তা, এমন সিদ্ধান্ত তিনি কখনো কল্পনাই করেননি। তবে মেয়ের চোখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত তার কঠিন মুখেও এক টুকরো হাসি ফুটে উঠল। ঠিক আছে মা, আমি এখনই হাসপাতালে ফোন করে দিচ্ছি। আর তোর মাকেও ফোন করে বল যেন সব কাজ ফেলে চলে আসে। আজই তোদের বিয়ে হবে। সব কিছু যেন চোখের পলকে ঘটে গেল।
একদিকে হাসপাতালে শুরু হলো আমার বাবার অপারেশনের প্রস্তুতি, অন্যদিকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ হয়ে গেল হৃদি ও আমার বিয়ে। কিন্তু পুরো সময়টা আমি যেন একজন জীবন্ত মানুষ নয়, একটা নিথর মূর্তি। আমার চোখে কোনো উল্লাস নেই, নেই মুখে হাসি, বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই। মনে হচ্ছিল সবাই মিলে যেন জোর করে আমাকে একটা বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই আমি দ্রুত হাসপাতালে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। হৃদির বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতে চাইলে আজান মির্জা আমাকে থামিয়ে বললেন, আদ্রিয়ান, এতদিন তোমার বাবা শুধু তোমার বাবা ছিলেন, কিন্তু আজ থেকে তিনি আমাদের একজন আত্মীয়, আমার মেয়ের শ্বশুর, আমার বেয়াই। আমরা হাসপাতালে যাব না, এটা কি হয়? কথাটা শুনে আমার বুকের ভিতর অদ্ভুতভাবে কেঁপে উঠল। মানুষগুলো সত্যিই সম্পর্কের মূল্য বোঝে, শুধু কথায় নয়, কাজে। অবশেষে সবাই হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের করিডোরে আমার মা এবং রহিম চাচা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন। তাদের চোখে আতঙ্ক, দুশ্চিন্তা আর অসহায়ত্ব স্পষ্ট। তোর বাবার অপারেশন চলছে, হঠাৎ করে ডাক্তারদের কাছে একটা ফোন আসার পর তারা দ্রুত অপারেশন শুরু করেছে। ঠিক তখনই রহিম চাচা চোখ গিয়ে পড়ল আজান মির্জার ওপর। সে বিস্ময়ে বলে উঠল, আরে মির্জা স্যার, আপনি এখানে? আমি ফোন করে আদ্রিয়ানের বাবার অপারেশনের ব্যবস্থা করেছি। কথাটা শুনেই মা ও রহিম চাচা দুজনে অবাক হয়ে গেলেন। তারা যেন বিশ্বাস করতেই পারছিলেন না। মা কাঁপা গলায় বলে উঠলেন, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমরা কি করতাম জানি না। আজান মির্জা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, ধন্যবাদ দেওয়ার কিছু নেই রহিম সাহেব। আদ্রিয়ান শুধু এখন আপনাদের ছেলে নয়, সে আমার মেয়ের জামাই। তার পরিবারের জন্য কিছু করা এখন আমারও দায়িত্ব। আমার মেয়ের জামাই, এই কয়েকটি শব্দই যেন হাসপাতালের করিডোরে বিস্ফোরণের মধ্যে আঘাত করলো। কনস্টেবল রহিম চাচার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মাও যেন হঠাৎ পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, আদ্রিয়ান, এই ভদ্রলোক কি বলছেন? তুই নাকি তার মেয়ের জামাই? মানে তুই বিয়ে করেছিস? কখন? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর মায়ের দু হাত নিজের হাতে নিয়ে বললাম, মা, বাবার অপারেশনের সমস্ত খরচ হৃদি আর তার বাবা বহন করেছেন। শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতে তোমাদের যে কোনো অসুখ বিসুখ চিকিৎসা সব কিছুর দায়িত্ব তারা নিয়েছেন। মা নির্বাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখন হৃদি ধীরে ধীরে এগিয়ে এসে মার হাত ধরে বলল, মা প্লিজ, ওকে আর কিছু বলবেন না। আমি আদ্রিয়ানকে অনেক আগে থেকেই ভালোবাসি। একবার ওকে হারিয়েছি, আর একবার যদি ওকে হারাই তাহলে সত্যি আমার বেঁচে থাকার কোনো অর্থ থাকবে না। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি কথা দিচ্ছি মা, আপনার ছেলে কিংবা আপনাদের কাউকেই আমি কোনোদিন কষ্ট দেব না। হৃদির কথাগুলো শুনে মায়ের কঠিন হয়ে থাকা বুকটা ধীরে ধীরে নরম হয়ে গেল। তিনি স্নেহভরা চোখে হৃদির দিকে তাকিয়ে বললেন, থাক মা, আর কিছু বলতে হবে না। আমরা নিজেদের জন্য কিছু চাই না, শুধু চাই আমাদের ছেলেটা যেন সুখে থাকে। এর আগে একজন তাকে যে কষ্ট দিয়েছে, তাতে ছেলেটা ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। মায়ের কথা শুনে হৃদি চোখ নামিয়ে ফেলল। আর আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে ভেসে উঠল মেঘের মুখ, মেঘের বিশ্বাসঘাতকতা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, সবার সামনে আমার আত্মসম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সব কিছু। তারপর ধীরে ধীরে তাকালাম হৃদির দিকে। একজন নারী আমাকে হারানোর পরও আমাকে ভালোবেসে গেছে, আরেকজন নারী আমাকে ভালোবেসে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। দুজনেই নারী, দুজনেরই ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার বুকের ভেতরটা ভারী হয়ে এলো। মনে মনে প্রশ্ন করলাম, এই দুজন নারী স্নেহ, মমতা আর ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে আমি কি পারবো আমার ভেতরে যে ভালোবাসা বহুদিন আগে মরে গেছে বলে বিশ্বাস করি, সেটা কি আবার নতুন করে জীবিত করা সম্ভব? আমি কি পারবো হৃদি? হৃদি তখনও আমার দিকে তাকিয়েছিল। আর আমি প্রথমবারের মতো বুঝতে পারলাম, এই বিয়ে হয়তো আমার জীবনের শেষ অধ্যায় নয়, হয়তো এটা আমার জীবনের সবচেয়ে কঠিন নতুন অধ্যায়ের শুরু। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটারে দরজা খুলে গেল। ডক্টর বাইরে বেরিয়ে আসতেই সবাই উৎকণ্ঠিত চোখে তার দিকে তাকিয়ে রইল, যেন প্রত্যেকের বুকের ভেতর একই প্রশ্ন, বাবা কি বেঁচে আছেন? ডক্টর মুখে মৃদু হাসি এনে বললেন, অপারেশন সফল হয়েছে। এখন আপনারা সবাই রোগীর জন্য দোয়া করুন। আশা করছি আগামী 12 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সবার বুক থেকে একসঙ্গে একটা ভার নেমে গেল। মার চোখে পানি মুছতে মুছতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। কনস্টেবল রহিম চাচাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাসপাতালের মেঝেতেই সেজদায় লুটিয়ে পড়লাম। আমার বুক কাঁপছিল, চোখের পানি গড়িয়ে পড়ছিল মেঝেতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারবার শুধু এই শব্দটা আমার ঠোঁট থেকে বেরিয়ে আসছিল।
আমার বাবা বেঁচে আছেন। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত অপমান, সমস্ত কষ্ট সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। পরবর্তী 3 দিন বাবাকে হাসপাতালে থাকতে হলো। এই 3টি দিন হৃদি যেন নিজের শ্বশুর শাশুড়ির জন্য সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে দিলেন। প্রতিদিন বাড়ি থেকে নিজ হাতে খাবার রান্না করে নিয়ে আসতো সে। শুধু খাবার নিয়ে আসাই নয়, নিজ হাতে বাবাকে খাইয়েও দিত। কখনো ওষুধ খাওয়াতো, কখনো পানি এগিয়ে দিত, আবার কখনো বালিশ ঠিক করে দিত। একজন কোটিপতির একমাত্র মেয়ে হয়েও তার আচরণে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না। মা বিষয়টা দেখে কখনো কখনো অবাক হয়ে হৃদির দিকে তাকিয়ে থাকতেন। রহিম চাচাও কম অবাক হননি। সে মনে মনে ভাবত, এত বড় লোকের মেয়ে হয়েও মেয়েটার মধ্যে এতটুকু অহংকার নেই, বরং নিজের শ্বশুর শাশুড়িকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তারা তার নিজের মা বাবা। একদিন রীতি খাবার খেয়ে প্লেট দেওয়ার জন্য বাইরে চলে গেল। বাবা তখন বিছানায় আধশো অবস্থায় মার দিকে তাকিয়ে বললেন, আয়েশা মেয়েটা মিষ্টি, খুব খুব নম্র আর ভদ্র। জ্ঞান ফেরার পর থেকেই দেখছি কীভাবে আমার সেবা করছি। মনে হয় যেন আমাকে নিজের বাবার মতোই মনে করে। মা মৃদু হেসেই বললেন, ওটা তোমার ছেলের বউ বলেই তো তোমার এত সেবা যত্ন করছে। কথাটা শুনেই বাবার চোখ কপাল উঠে গেল। কি বললে? মা এবার ধীরে ধীরে বললেন, ও তোমার ছেলের বউ। পরক্ষণে বাবার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি চোখ লাল করে আমার দিকে তাকিয়ে বললেন, হারামজাদা, আবার বিয়ে করলি, তাও আমাদের না জানি? তুই কাউকে পছন্দ করবি, বিয়ে করবি, আমরা কি তোকে বাধা দিতাম? আমাদের একবার বললে কি হতো? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের কোণে পানি জমে উঠল। এরপর কাঁপা কণ্ঠে আমার বাবার হাত ধরে সব কিছু খুলে বললাম। কিভাবে রীতি আমাকে ভালোবাসে, কিভাবে আমি একসময় তাকে প্রত্যাখ্যান করেছিলাম, কিভাবে মেঘের কারণে রীতিকে অপমান করেছিলাম, আর শেষ পর্যন্ত কিভাবে বাবার জীবন বাঁচানোর জন্য রীতিকে বিয়ে করতে হয়েছে। সব কিছু শুনে বাবা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। তারপর হঠাৎ তিনি হাত বাড়িয়ে আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বাবা, তুই এত কষ্ট একা একা সহ্য করেছিস? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বাবার বুকের মধ্যে মুখ লুকিয়ে নিঃশব্দে কেঁদে ফেললাম। কয়েকদিন পর ডক্টর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেন। আজান মির্জা নিজেই আমাদের পুরো পরিবারকে নিজের গাড়িতে তুলে নিলেন। গাড়ি যখন পরিচিত রাস্তা সে অন্যদিকে যেতে শুরু করলো, তখন বাবা ভুরু কুঁচকে বললেন, ভাই সাহেব, এটা তো আমাদের বাড়ির রাস্তা নয়, আমরা কোথায় যাচ্ছি? মাও অবাক হয়ে বললেন, হ্যাঁ, এটা তো আমাদের বাড়ির রাস্তা নয়, আমরা কোথায় যাচ্ছি? আজান মির্জা শান্তভাবে গাড়ি চালাতে চালাতেই বললেন, আমার পরিবারে আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন। তাহলে আমার বাড়িটাও একটা পূর্ণ পরিবার পাবে। ভাই সাহেব, প্লিজ আমাদের বাড়িতে দিয়ে আসুন। আশেপাশে মানুষজন, সমাজ, তারা নানা কথা বলবে। বাবা অস্বস্তিতে পড়ে গেলেন। আজান মির্জা এবার গাড়ি থামালেন না, বরং দৃঢ় কণ্ঠে বললেন, বেয়াই সাহেব, আমি সমাজের তোয়াক্কা করি না। আপনি যদি একবেলা না খেয়ে থাকেন, এই সমাজ কি আপনার পাশে এসে দাঁড়াবে? আপনি অসুস্থ হলে তারা কি আপনার চিকিৎসার খরচ দেবে? বাবা চুপ হয়ে গেলেন। আজান মির্জা আবার বললেন, আপনি আমার বাড়িতে অতিথি হয়ে থাকবেন না, আমার ভাই হয়ে থাকবেন। তাই আপনাকে অনুরোধ করছি, এ নিয়ে আর কোনো কথা বলবেন না। বাবা, মা, আমি 3 জনে নিঃশব্দ হয়ে গেলাম। মানুষটি ধনী কিন্তু অহংকারী নয়, বরং তার কথার প্রতিটি শব্দে ছিল এক অদ্ভুত মানবিকতা। বাড়িতে পৌঁছানোর পর নীরা মির্জা যেন আপ্যায়নের কোনো কমতিই রাখলেন না। একের পর এক খাবার, পানি, চা সব কিছু নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আজান মির্জা হেসে বললেন, নীরা, এত অস্থির হওয়ার কিছু নেই। আজ থেকে ভাই সাহেব আর বিয়ান সাহেব আমাদের সঙ্গেই থাকবেন। নীরা চোখের সঙ্গে সঙ্গে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছো? তাহলে তো আমি গল্প করার জন্য একজন মানুষ পেলাম। মাও মৃদু হেসে ফেললেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষগুলোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারাই আমাকে এবং আমার মা বাবাকে এতটা আপন করে নিচ্ছে। রাতের খাবার শেষে আজান মির্জা আমাকে ডাকলেন, আদ্র, আমার পাশে এসে বসো। আমি গিয়ে তার পাশে বসলাম। হৃদয় কিছুটা দূরে বসেছিল। আজান মির্জা ধীরে ধীরে বললেন, তুমি আপাতত আমার কোম্পানিতে একজন সাধারণ কর্মচারী হিসেবে যোগ দেবে, তবে তোমার কাজ হবে একটু আলাদা। আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। আমার কোম্পানির ভিতরে এমন একজন আছে যে আমার খেয়ে আমার পরেই আমার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছে, কোম্পানির গোপন তথ্য বাহিরে পাচার করছে। তুমি সাধারণ কর্মচারীর মতো সবার সঙ্গে মিশে যাবে, খুঁজে বের করবে
আমার কোম্পানির ভেতরের সেই বিশ্বাসঘাতককে। কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি নিজের জীবন যেন ইতিমধ্যে অন্যের হাতে তুলে দিয়েছি, তবুও এই মানুষগুলোর প্রতি আমার সম্মান একটুও কমেনি। কারণ তারা আমার মা বাবাকে যে সম্মান দিয়েছে, যে সম্মানের ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। অবশেষে আমি ধীরে মাথা নেড়ে বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকাল থেকে কাজে যোগ দেব। রিদি তখন বলে উঠল, আদ্রিয়ান, আপাতত আমাদের বিয়ের বিষয়টা পুরো অফিসে গোপন থাকবে। আমি তার দিকে তাকালাম। রিদি ব্যাখ্যা করলো, তুমি সবার সঙ্গে এমনভাবে মিশে যাবে যেন তুমি একজন সাধারণ কর্মচারী। আমাদের বিয়ের কথা সবাই জেনে গেলে সবাই জানবে তুমি আমার স্বামী। তখন কোম্পানির ভেতরে সেই বিশ্বাসঘাতক সতর্ক হয়ে যাবে, আমরা তাকে ধরতে পারবো না। আমি নীরবে সম্মতি জানালাম। রাতও গভীর হলো। নীরা মির্জা আমাকে রিদিকে আমাদের ঘরে পৌঁছে দিয়ে বললেন, আজ থেকে এই ঘরটা তোমাদের। আর আদ্রিয়ান যখন নিজের পায়ে দাঁড়াবে তখন চাইলে তোমরা আলাদা বাসা নিয়ে থাকতে পারবে। নীরা মির্জা চলে যাওয়ার পরই ঘরের ভিতর নেমে এলো অসুস্থকর নীরবতা। আমি কোনো কথা না বলে খাট থেকে একটা বালিশ তুলে নিলাম। তারপর মেঝেতে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। রিদি বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আদ্রিয়ান, আমরা স্বামী স্ত্রী, তুমি নিচে ঘুমাচ্ছ কেন? আমি ছাদের দিকে তাকিয়ে বললাম, সেদিনই তো বলেছিলাম রিদি, শুধু বিয়ে পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু আশা করবে না। রিদির বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি তোমাকে আগেই বলেছি, আমার ভেতরে ভালোবাসা বা কোনো অনুভূতির অস্তিত্ব অনেক আগেই মুছে গেছে। রিদির চোখের কোণে পানি জমে উঠল, তবুও সে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে বলল, প্লিজ, তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি উপরে এসে ঘুমাও। আমি মাঝখানে একটা কোলবালিশ রেখে দেবো। কথা দিচ্ছি আমি কখনো সেই কোলবালিশের উপরে আসবো না। কথাগুলো বলার সময় রিদির গলা কেঁপে যাচ্ছিল, বুকের ভেতর থেকে কান্না উঠে আসছিল, কিন্তু সে আমার সামনে নিজের চোখের পানি প্রকাশ করলো না। আমি সব বুঝতে পারছিলাম রিদি কাঁদছে, আর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। কিন্তু আমি নিজেকে শক্ত করে ফেললাম, কারণ আমি জানি একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন ঝলনময়ী নারীর মিথ্যা ভালোবাসাই যথেষ্ট, আর সেই মিথ্যা ভালোবাসার আঘাতে আমার ভেতরে মানুষটা আজও রক্তাক্ত। তাই আমি রিদির চোখের জল দেখেও নিজের হৃদয়ের দরজা খুলতে পারলাম না। রিদি চুপচাপ দাঁড়িয়ে রইল। তার সামনে থাকা মানুষটি তার স্বামী, তার বহু বছরের ভালোবাসা, তার জীবনের একমাত্র স্বপ্ন। কিন্তু সেই মানুষটির হৃদয়েও এখন তার জন্য কোনো জায়গা নেই। রিদি ধীরে ধীরে চোখ মুছে বিছানায় উঠে বসলো, মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ল। কিন্তু সারা রাত তার চোখের কোনো ঘুম এলো না। দুজনে চোখ বন্ধ করে শুয়ে রইলাম, একজন ভালোবাসা ফিরে পাওয়ার আশায়, আর অন্যজন ভালোবাসা থেকে চিরতরে পালিয়ে বেড়ানোর শপথ নিয়ে। কিন্তু আমরা কেউই জানতাম না একই ছাদের নিচে শুরু হওয়া এই নীরব যুদ্ধের শেষ কোথায়। আর সবচেয়ে বড় কথা, আমার মৃত বলে বিশ্বাস করা হৃদয় কি সত্যি মৃত, নাকি কোনো একদিন হৃদির ভালোবাসার উষ্ণতায় সেই হৃদয় আবারও ধীরে ধীরে জীবিত হয়ে উঠবে। হৃদির কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। তার চোখের কোণে তখনও শুকিয়ে না যাওয়া অশ্রুর দাগ। আমি কিছুক্ষণ নীরবে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর বুকের ভিতর জমে থাকা কথাগুলো মনে মনে উচ্চারণ করলাম। ভার্সিটি জীবনে তুমি ছিলে আমার সত্যিকারের ভালোবাসা রিদি, আর মেঘ ছিল কেবল এক মরিচিকা। অথচ আমি সেই মরিচিকার পেছনেই ছুটেছি, তোমার ভালোবাসাকে বুঝতে পারিনি। আজ আমি এমন এক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে কাউকে বিশ্বাস করা আর বিষাক্ত সাপের মুখে চুমু খাওয়া আমার কাছে একই কথা। কথাগুলো ভাবতে আমার বুকের ভেতরটা ভারী হয়ে এলো। ভালোবাসার নামটি যেন আমার কাছে এখন আর কোনো মধুর অনুভূতি নয়, বরং এক গভীর ক্ষত, যেটা সামান্য ছুলেই রক্তাক্ত হয়ে ওঠে। ভোরের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে থমকে গেলাম। কোলবালিশটি কখন যে মেঝেতে পড়ে আছে জানি না। রিদি, তার মাথা আমার বুকের উপর রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় রিদিকে দেখে আমার মনে হলো স্বর্গের কোনো অপ্সরা যেন ভুল করে পৃথিবীতে নেমে এসছে। তার মুখের শান্ত সৌন্দর্য যেন ভোরের আলো স্নান হয়ে গেছে। আমি কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলাম। ইচ্ছে হলো রিদিকে কিছু বলবো, হয়তো একটু বকাঝকা করবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বললাম না, বরং আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলাম। কিছুক্ষণ পর রিদির ঘুম ভাঙলো। চোখ খুলে সে বুঝতে পারলো সে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর মাঝখানে রাখার কোলবালিশটাও মেঝেতে পড়ে আছে। রিদি মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। সে আমাকে ছেড়ে উঠে কোলবালিশ তুলে আবারও মাঝখানে রেখে দিল। তারপর আর কোনো কথা না বলে দ্রুত আশ্রমে চলে গেল। বিষয়টি দেখে আমার ঠোঁটের কোণে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। মনে হলো বহুদিন পর হাজারো লোহার দেয়াল ভেদ করে সেই হাসিটা আমার মুখে ফিরে এসেছে। সকালে নাস্তার টেবিলে আজ অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। একই টেবিলে বসে আছে আমি, আমার মা বাবা, আজান মির্জা ও নীরা মির্জা, আর একজন আদর্শ স্ত্রী ও পুত্রবধূর মতো রিদি একে অপরের প্লেটে খাবার তুলে দিচ্ছে।
শ্বশুর শাশুড়ির যত্নে কোনো কমতি নেই। দৃশ্যটা দেখে আমার বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেল। মনে মনে বললাম, এতে আমি সুখী। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। হৃদি আমার মা বাবাকে সম্মান করছে, তাদের যত্ন নিচ্ছে। এর চেয়ে বেশি আর কী চাইতে পারি আমি? নাস্তা শেষ করে হৃদি আমি আজান মির্জা অফিসে পৌঁছালাম। অফিসে ঢুকেই আজান মির্জা সবাইকে একটা বোর্ড মিটিংয়ে ডাকলেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত স্টাফ মিটিং রুমে এসে উপস্থিত হলো। আজান মির্জা সবার দিকে তাকিয়ে বললেন, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেককেই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর পাশে দাঁড়িয়ে থাকা আমার দিকে তাকিয়ে বললেন, আপনারা সবাই জানেন কিছুদিন যাবৎ আমার মেয়ে রিধি মির্জা কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন। এখন থেকে আদ্রিয়ান রহমান আদ্র আমার মেয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। আশা করি আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মেঘ ও আহমেদ শাহজাদের চোখ বড় বড় হয়ে গেল। মনে হলো তাদের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটাও এখনই বেরিয়ে আসবে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। মেঘ নিচু স্বরে বলল, স্ত্রীর ঘাড়ের উপরে বসে বসে খেতে লজ্জা করে না? তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করিস। তোর মতো অকর্মাকে ডিভোর্স দিয়ে আমি নিজেকে মুক্ত করে নিয়েছি। এটা কি সত্যি? ওই অকর্মা ঠিকই সরাসরি সিইও ম্যামের বিয়ে? আহমেদ শাহজাদ অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মেঘ, আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। ওই লোকটা সরাসরি সিও ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। সবাই যার যার কাজে চলে গেল। মেঘ ও আহমেদ শাহজাদ এক জায়গায় দাঁড়িয়ে রইল। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, শাহজাদ, যেভাবেই হোক ওই অকর্মাকেই কোম্পানি থেকে বের করতেই হবে। ও এখানে থাকলে আমার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আহমেদ শাহজাদ ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, তুমি চিন্তা করো না মেঘ, রিদি ম্যামের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। খুব সহজেই তার কানে ওই অকর্মার বিরুদ্ধে বিষ ঠেলে দিতে পারবো। অন্যদিকে আজান মির্জা অফিস থেকে চলে যাওয়ার পর আমি হৃদির কেবিনে এসে দাঁড়ালাম। হৃদি আমার দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ান, তুমি কি মেঘ আর আহমেদ শাহজাদকে দেখেছ? তারা কিন্তু এই কোম্পানিতেই চাকরি করে। আমি কিছুক্ষণ নীরব থেকে মাথা নিচু করে বললাম, হ্যাঁ দেখেছি। হয়তো আমাকে এই কোম্পানি থেকে তাড়ানোর জন্য এর মধ্যে কোনো মাস্টার প্ল্যান করছে। হৃদি মৃদু হেসে আমার দিকে তাকালো। এই কোম্পানিটা শুধু আমার নয়, আমার হাজবেন্ডেরও এখান থেকে তোমাকে বের করে দেওয়ার ক্ষমতা কারো নেই। আমি হৃদির দিকে তাকালাম না, কিন্তু আমার চোখের গভীরে তখন এক অন্য আগুন জ্বলছিল। মনে মনে শুধু বললাম, আমি জানি হৃদি, আর সেই সুযোগটা এবার কাজে লাগাবো। মেঘের আহমেদ শাহজাদ যে অপমানগুলো আমাকে করেছে সেগুলো এবার তাদের কাছেই ফিরিয়ে দেব। কিন্তু এতদিন যে মানুষটা প্রতিশোধের কথা বলে যেতে চেয়েছিল, যে নিজের অতীতকে মাটি চাপা দিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিল, আর সে আবার প্রতিশোধের কথা ভাবছে কেন? হৃদির ভালোবাসা কি আমার বুকের পাথর একটু একটু করে গলিয়ে দিচ্ছে? নাকি মেঘ ও আহমেদ শাহজাদের উপস্থিতি আমার পুরনো ক্ষতগুলোকে আবারও রক্তাক্ত করে তুলছে? আমি কি সত্যি প্রতিশোধের পথে পা বাড়াতে চলেছি, নাকি প্রতিশোধের আড়ালে লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য? এই সত্যটা খুঁজতে হলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এর পরের পর্বে দেখা যাবে কি সত্য উন্মোচন হয়। তো বন্ধুরা, আজকে আপাতত এই পর্যন্তই। কেমন লাগছে গল্পটা কমেন্ট করে জানাবেন। কমেন্ট লাইক বেশি না করলে বুঝতে পারি যে গল্প ভালো হচ্ছে না, সেক্ষেত্রে গল্প আগাতে আর ভালো লাগে না, ক্যান্সেল করে দিতে মন চায়। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাল্লাহ পরবর্তী পর্ব একদিন পরে দেওয়া হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।